নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এবং আরও একবার আলোচনা হবে আপনাদের সমস্যা নিয়ে, ভালো থাকার সেই সিক্রেট বিষয়টাকে নিয়ে। আসলে ভালো থাকাটা খুব স্বাভাবিক, খুব সাধারণ, কিন্তু বর্তমানে সেটাই যেন অসাধারণ বা অস্বাভাবিক হয়ে যাচ্ছে। খুব সাধারণভাবে খুব ভালো একটা প্যাথির যদি আপনি হাত ধরেন, ভালো কিছু ট্রিটমেন্ট, ভালো কিছু অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ যদি নেন, তাহলে সত্যি ভালোভাবে আপনি নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারবেন। কিন্তু কোথাও যেন কিরকম একটা জটিল হয়ে যাচ্ছে, জীবনটা যেন কোথাও জিলিপির প্যাচের মতন হয়ে যাচ্ছে। সোজা সাপটা কিছু হচ্ছে না, সব কিছু হচ্ছে ঘুরিয়ে নাক ধরার মতন। সে কারণেই এত মানুষ আমাদের ফোন করছেন এবং বলছেন ট্রিটমেন্ট করছি বিভিন্ন জায়গায়, বড় বড় হসপিটাল, বড় বড় নার্সিংহোম, রাজ্য ছেড়ে ভিন রাজ্যে পর্যন্ত পাড়ি দিচ্ছি, কিন্তু কোথায় হচ্ছে আমার ট্রিটমেন্ট, কোথায় আমি ভালো থাকছি, কই জটিল কঠিন সমস্যা থেকে আমি তো রেহাই পেলাম না। সেই অপারেশন আমাকে করতে হলো, গুরুত্বপূর্ণ অর্গানটি আমাকে বাদ দিতে হলো, এবং সেখানেই ক্ষান্ত নয়, অপারেশনের পরেও হচ্ছে সমস্যা, আবারও ফিরে আসছে কিন্তু আপনার প্রবলেম, এবং আবারও হয়তো আপনাকে করতে হচ্ছে অপারেশন। তাহলে সত্যি কি আপনার ট্রিটমেন্টটা হচ্ছে, সত্যি কি আপনাকে ভালো করা হচ্ছে, নাকি ভালো করার নামে আপনার সাথে শুধুমাত্র একটা খেলা খেলা হচ্ছে? আজকে ঠিক এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব যে সঠিকভাবে কোন প্যাথিতে গেলে, কোথায় গেলে আপনি নিরাপদভাবে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারবেন এবং কোনো রকম অপারেশন ছাড়া নিজেকে ভালো করতে পারবেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে এনবিপি উনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস সুলতানা। তাই প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। এবং তার পাশাপাশি ম্যাডামের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অস্টিও আর্থারাইটিস। প্রত্যেকেই জানেন এবং অনেকেরই হয়, আজকাল বয়সটা 60 বলবো না, আজকাল বয়সটা 50ও বলবো না, আজকাল 30-এর পর থেকেই আমরা কিন্তু ফোন পেতে থাকি যে হাঁটুতে ব্যথা, প্রচন্ড রকম উঠতে বসতে একটা সমস্যা হচ্ছে, হাঁটতে প্রবলেম হচ্ছে। তার মানে কি অস্টিও আর্থারাইটিসের শিকার হচ্ছে আমরা? ঠিক ম্যাডামের কাছে এই প্রসঙ্গটাই একটু নিয়ে যাব যে বয়সটা কি ধীরে ধীরে কমে যাচ্ছে, এখন কি অনেক আগে থেকে আমাদের অস্থির সমস্যাটা বাড়তে শুরু করে দিয়েছে? একদমই তাই। যেটা বললেন যে বয়সজনিত একটা কারণ অস্টিওআর্থ্রাইটিস, কিন্তু বর্তমানে যেটা হয়েছে কি আমাদের বয়সজনিত যেটা কারণ সেটা কিন্তু কমে আসছে আস্তে আস্তে। আমরা বেসিক্যালি দেখে থাকি যে অস্টিওআর্থ্রাইটিস বা যে হাড়ের প্রবলেমগুলো, এগুলো বেসিক্যালি আপনার 40 বা 50-এর কাছাকাছি গেলে একটা বয়সজনিত কারণ, তখন ডিজেনারেটিভ চেঞ্জেসটা হয়। কিন্তু এখন বর্তমান যুগে যেটা হয়ে গেছে, আমাদের লাইফস্টাইল বলুন বা আমাদের হার্ড ওয়ার্কিং এর জন্য বা আমাদের নিজেদের প্রতি খেয়াল না রাখার জন্য এটা কি হয়েছে, আস্তে আস্তে কমে আসছে। পেশেন্ট যখনই আসে, নর্মালি একটা পেশেন্ট 30-40-এর মধ্যে বয়স হয়তো এসে পেশেন্ট কমপ্লেন করছে যে আমার হাঁটুতে অসম্ভব ব্যথা হচ্ছে, হাঁটতে চলতে পারছে না, হাঁটু থেকে একটা খটখট আওয়াজ আসছে। তো এই প্রবলেমগুলো কিন্তু পেশেন্ট এসে আজকাল কমপ্লেন করছে। তো অস্টিওআর্থ্রাইটিসের ক্ষেত্রে কি হয় যে আমাদের যে ফিমারের নিচের দিকে এবং টিবিয়ার উপরের দিকে যে আমাদের অস্টিওআর্থ্রাইটিসের প্রবলেমটা হয়, যে জেলটা আমাদের শুকিয়ে যায় আস্তে আস্তে, এবং যে কার্টিলেজটা আমাদের আস্তে আস্তে ক্ষয় পেতে থাকে এবং এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। ঠিক আছে, অসম্ভব ব্যথা হয়, হাঁটা চলা করতে অসুবিধা হয়, এবং আস্তে আস্তে যে হাড়টা সেটা ঘর্ষণ খেতে থাকে এবং প্রবলেমটা হয়। একদম। তার মানে এটার কিন্তু এখন নির্দিষ্ট কোনো বয়স নাই, একটা অল্প বয়স থেকেই বা অল্প একটা বয়স পার করলেই আপনি দেখছেন আপনার হাঁটু ব্যথা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। ম্যাডামকে এটাও আমি একটু জানতে চাইবো, এই যে আপনি বলছেন অনেক অল্প বয়স থেকেই সেই কার্টিলেজের একটা ক্ষয় শুরু হয়ে যাচ্ছে, হাঁটুতে একটা খটখট খটখট শব্দ শুনতে পাচ্ছি, আগে হতো না এখন হচ্ছে, সমস্যা কি আমাদের ডেইলি লাইফের? তার মানে একদমই তাই, ডেইলি লাইফটা অবশ্যই এটা একটা মেন রিজন হয়ে গেছে, কারণ আমরা অত্যাধিক লেভেলে সিঁড়ি ভাঙছি বা অধিক আমাদের যে ওজনটা আমরা বাড়িয়ে নিচ্ছি, এটার কিন্তু এই যে ওজনটা আমরা বাড়িয়ে নিচ্ছি সেটার ভর কিন্তু একটা টাইম আমাদের হাঁটুর উপরে গিয়ে পড়ছে। ঠিক আছে, এবং হার্ড ওয়ার্কিং, আমরা প্রথম দিক থেকে আমরা নিজেদের প্রতি খেয়াল রাখি না, কিন্তু আস্তে আস্তে যে এই হার্ড ওয়ার্কিং সেগুলোও কিন্তু আস্তে আস্তে আমাদের ওটার উপর ডিপেন্ড করছে, এবং আমাদের উল্টোপাল্টা খাওয়া দাওয়া এগুলোর কিন্তু ডিপেন্ড করছে, সব কিছুই ডিপেন্ড করছে আমাদের লাইফস্টাইলের উপর। আমাদের লাইফস্টাইলটা যদি ব্যালেন্স না রাখছি আমরা, তারপর এটা কিন্তু অল্প বয়সেই এটা আস্তে আস্তে আমাদের কিন্তু ধরে নিচ্ছে প্রবলেমগুলো। একদম। এবং সেখানে ম্যাডাম আমি একটু ট্রিটমেন্টের দিকেও যাব, কারণ অনেক মাসিমা, কাকিমা, জেঠিমা, মা, নিজের মাকেও দেখবেন বলতে শুনবেন যে আরে আগের মতন সিঁড়ি ভাঙতে পারি না, আগের মতন ঠাকুর ঘরে বসে পা ভাঁজ করে
পুজো দিতে পারি না, পা ভাঁজ করে বসে সবজি কাটতে পারি না, দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করলে তারপর বসতে গেলে আমাদের সমস্যা হচ্ছে, এরকম সিমটম গুলো যখনই আপনি শুনতে পারবেন তখনই কি আমাদের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই। একটা বয়স পরে যখন আমাদের এই প্রবলেমগুলো আসছে তখন কিন্তু আমাদের একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, এবং এটা খুব ভালো করে আপনি যদি কনফার্ম করতে চান তাহলে আপনাকে একটা এক্সরে রিপোর্ট করাতে হবে। নি জয়েন্টের একটা এক্সরে রিপোর্ট করলে তখন আপনি বুঝতে পারবেন যে এই প্রবলেমগুলো হচ্ছে, তখন কিন্তু প্লেটে আমরা বুঝতে পারবো। এর এবার গ্রেড রয়েছে যে গ্রেড 1-এ, গ্রেড 2-এ কোন লেভেলে আছে সেটাও কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারবো, আর সঠিক ট্রিটমেন্ট নিলে তবেই কিন্তু এটা ঠিক আসবে। একদম। কে আছেন, টিভির ভলিউমটা মিউট করবেন, প্রচন্ড আওয়াজ আসছে। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি আদ্রা থেকে বলছি। আদ্রা থেকে বলছেন, বলুন কি প্রবলেম? এখন মানে ওষুধ তো অনেক দিয়েছেন উনি ডাক্তারবাবু, তো ওষুধগুলো খেতে খেতে মানে জল খেতে পারছে না অতটা। আচ্ছা, একটা কথা আমাকে আরেকবার বলুন, আপনার কি প্রবলেম, আগে সেটা শুরু করুন। হ্যাঁ, ওষুধ খাচ্ছি এখন, যে কিডনির আর প্রেসার সুগারের, তো সুগারের ওষুধ খাচ্ছেন। মানে কিডনি পাথর। আচ্ছা, এটাই সমস্যা, কিডনিতে স্টোন হয়েছে এবং তার ট্রিটমেন্ট আছে কিনা, তাই তো? হ্যাঁ। ওকে, আপনি শুনতে থাকুন। ওষুধ খাচ্ছে, নিয়েছেন ওষুধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি এটা আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দিকে আসতে চাইছেন তাহলে কিন্তু এটা একদমই নর্মালি আপনার ঠিক হয়ে যাবে, এবং কোনো অপারেশন, কোনো সার্জারি ছাড়াই আপনার কিন্তু এটা ঠিক হয়ে যাবে। আপনাকে এখন কি করতে হবে, যেটা আপনি যদি কনফার্ম হয়েছেন যে ইউএসজি রিপোর্ট করে আপনার কিডনিতে পাথর রয়েছে, তাহলে আপনি এখন কি করুন, যে আমাদের কুলত্ব কড়াই যে ডালটা আছে ওটা আপনি রাত্রিবেলায় ভিজিয়ে রাখুন, সকালবেলায় ওই জলটা আপনি খান। আর কি করবেন, যে পাথরকুচি পাতা ওটা আপনি চিবিয়ে রোজ সকালে 4টে বা 5টা আপনি যেমন খেতে পারবেন ওটা খেয়ে আপনি গরম জল খান। এটা আস্তে আস্তে আপনি করুন এখন যেটা আমি বললাম। আর আপনি আপনার ইউএসজি রিপোর্টটা নিয়ে একবার চেম্বারে আসুন, তাহলে কিন্তু আমরা আপনার এই যে ট্রিটমেন্টটা সেটা স্টার্ট করতে পারবো, এবং 6 মাস পরে আমরা একটা ইউএসজি রিপোর্ট আবার করাবো। তারপরে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার এই পাথরগুলো আর নেই, তখন কিন্তু নর্মাল স্টাডি আসবে আপনার ইউএসজি রিপোর্টে। একদম, কারণ উইদাউট সার্জারিতে। একদম, এই অভিযোগটা বা এই কথাটা কিন্তু আমরা প্রায় শুনি যে আমরা তো ডাক্তারবাবুদের কাছে গিয়েছি, মেডিসিন তো আমাদের দেওয়া হয়েছে, বা পাথরের সাইজ অনেকটা বড় হলে আমাকে অপারেশনের কথা বলা হয়েছে। তো সেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান দেখছি, এখানে ম্যাডাম বা স্যার কি আমাদের সমস্যার সমাধান করতে পারবে? তো কিডনিতে স্টোন হলে এক কথায় বোধহয় ট্রিটমেন্ট আছে। একদমই তাই, একদম ট্রিটমেন্ট আছে, এবং ন্যাচারাল ওয়েতে আপনার উইদাউট সার্জারি, উইদাউট কোনো কাটাছেঁড়া বাদ দিয়ে কিন্তু ট্রিটমেন্ট রয়েছে, এবং আপনি 6 মাস পরে নিজের চোখেই দেখতে পারবেন যে রিপোর্টটা আপনার নর্মাল এসছে। তখন কিন্তু আপনি সুস্থ স্বাভাবিক লাইফ লিড করতে পারবেন, আর কিন্তু এটা কখনোই আসবে না। আমাদের ন্যাচারাল সোর্স কি হচ্ছে, মানে ক্যালসিয়াম আমাদের যখন এক্সেসিভ লেভেলে আমরা ইনটেক করছি তখনই কিন্তু এই পাথরগুলো আসছে, আর সেই লেভেলটা কিন্তু আমাদের অনেক বেশি আমরা ইনটেক করছি, মানে ধরুন খুব লেভেলে দুধ খাচ্ছি, তারপরে কিন্তু এই ক্যালসিয়াম বা যেটা পাথর বলছি সেগুলো কিন্তু আছে। তো সেই নর্মাল ওয়েতে আমাদের খাওয়া দাওয়াটা লিমিট করতে হবে, আপনাদের ক্যালসিয়াম রিচ ফুডগুলো কিন্তু কম ইনটেক করতে হবে, শাকসবজিটা একটু বেশি ইনটেক করুন, ঠিক আছে? আর তারপরে ইউএসজি রিপোর্টটা নিয়ে আপনি আসুন, তখন আমরা কিন্তু সঠিক চিকিৎসা আপনাকে করব। একদম। এবং তার পাশাপাশি যেহেতু অস্থির সমস্যা নিয়ে আমরা কথা বলছি, আপনাদের যে কোনো ধরনের সমস্যা থাকুক না কেন যোগাযোগ করবেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। কেন এতটা কনফিডেন্সের সঙ্গে বলছি যে এখানে যোগাযোগ করুন, কারণ চেম্বার এমন একটা স্থান যেখানে ভালো এবং মন্দ দুটো কথাটাই কিন্তু শোনা যায়। যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে চিকিৎসা করেছেন তারা বলছেন খুব ভালো আছে ডাক্তারবাবু, শুধু আমাদের বলছেন না, শুধু চেম্বারে বলছেন না, বলছেন সারা ভারতবর্ষের মানুষকে, সে কারণে তারা বাইট পর্যন্ত কিন্তু দিচ্ছেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা আবার কাঁদতে কাঁদতে চেম্বারে আসেন যে আমরা কিন্তু অপারেশন করে ফেলেছি বা অন্য কোনো প্যাথিতে কিন্তু ট্রিটমেন্টে চলে গিয়েছি, কোথায় তারপরেও তো আমি ভালো হচ্ছি না, আমাকে ইনজেকশন দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, আমি অনেক লাখ টাকা খরচা করে ইনজেকশনও দিয়েছি, এখন আমার হাঁটুটা স্টিফ হয়ে যাচ্ছে, আমার হাঁটতে প্রবলেম হচ্ছে, এই ধরনের কথাগুলো শোনা যায়, চোখের জল ফেলতে কিন্তু দেখা যায়। তো ম্যাডামকে ঠিক সেখানেই বলবো যে আমি অপারেশনে গেলাম না, কিন্তু কোনো একজন ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে আমি ইনজেকশন নিয়ে নিলাম বা খুব ভারী কিছু মেডিসিন খেয়ে নিলাম, তার কি সাইড এফেক্ট আপনারা চেম্বারে দেখতে পান সামনে থেকে? একদমই তাই। কখনো কখনো পেশেন্ট এসে বলে যে আমার ওখানে জল জমেছিল, আমাকে ইনজেকশন দিয়ে জল বের করা হয়েছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, জলটা বের করা হয়েছে মানে কি আপনার যে ওই জেলটা ওটা কিন্তু আস্তে আস্তে বার করা হয়েছে বলতে চাইছে পেশেন্ট। তো ওই জেলটা তো আমাদের নর্মাল চলাফেরা করতেই সাহায্য করে, যাতে দুটো হাঁটুর ঘর্ষণ না খায়, তার জন্যই কিন্তু জেলটা থাকে। কিন্তু সেটাই যদি আমরা বার করে নিচ্ছি তাহলে কিন্তু ওটা স্টিফ হয়ে যাবে, আমাদের ওখানে হাঁটাচলা করতে অসুবিধা হবে, এবং ওটা লক হয়ে কখনো কখনো দেখা গেছে পেশেন্ট বিছানা
নিশানা সহ্য হয়ে গেছে। তাই জন্য এইসব ভুলগুলো করবেন না, মানে এই যে ইনজেকশন বা নি রিপ্লেসমেন্ট এগুলো থেকে একটুখানি দূরে এসে আপনি নর্মাল ওয়েতে একবার ট্রিটমেন্ট করুন। তারপরে যদি আপনার মনে হয় যে হ্যাঁ এটাতে পসিবল হলো না, তখন আপনি করুন, কিন্তু একবার নর্মাল ওয়েতে আপনি ট্রিটমেন্ট করুন, ন্যাচারাল ওয়েতে। একদম। আর এই সব কিছুর জন্য কিন্তু 9830235527 বা 37 স্ক্রিনে কিন্তু যাচ্ছে এই দুটি নাম্বার। এই দুটি নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে, যোগাযোগ কিন্তু করতে হবে। আমরা অবশ্যই অস্টিও আর্থারাইটিস অন্যান্য বিষয়গুলিতে যাব, তার আগে একটু বলে রাখি যারা যোগাযোগ করতে চাইছেন এনবিপিতে তাদের জন্য চেম্বার কিন্তু রয়েছে। কলকাতার বন্ধুদের জন্য কিন্তু কালীঘাট ল্যান্সটাউনে কিন্তু চেম্বার রয়েছে। এছাড়া কিন্তু আপনারা হাতিবাগানে চেম্বার পেয়ে যাচ্ছেন, একেবারে হাতিবাগান চৌমাথার পাশে কিন্তু চেম্বার পাচ্ছেন। চাইলে আপনারা মধ্যমগ্রামেও কিন্তু চলে আসতে পারেন। মধ্যমগ্রাম এমন একটা জায়গা যেখানে কিন্তু হাবড়া, বনগাঁ, গুমার দিক থেকে বা রানাঘাটের দিক থেকেও মানুষজন আসতে পারে, আবার কলকাতার দিক থেকেও কিন্তু মানুষজন মধ্যমগ্রাম চেম্বারে যেতে পারে। মধ্যমগ্রামে সপ্তাহে 2 দিন কিন্তু চেম্বার থাকে, সোমবার এবং শুক্রবার। চাইলে সেই চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পাচ্ছেন। হাওড়ায় চেম্বার পাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুর, বকুলতলায় কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া আপনারা কিন্তু যারা উত্তর 24 পরগনার বন্ধুরা রয়েছেন তারা আমতলা চেম্বারে কিন্তু যোগাযোগ করতে পাচ্ছেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, বোলপুর, জামশেদপুরে চেম্বার রয়েছে। মিদনাপুরের মধ্যে মেছেদা, হেরিয়া, খড়গপুরে চেম্বার রয়েছে। নর্থ বেঙ্গলের বন্ধুরা মালদা, শিলিগুড়ি, কোচবিহারে কিন্তু চেম্বার পাচ্ছেন। এছাড়া আপনারা ত্রিপুরা, আসাম, দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরুতে চেম্বার পাচ্ছেন। পেয়ে যাচ্ছেন অনলাইন কনসালটেন্সি সুবন্দোবস্ত। অর্থাৎ যদি পেশেন্ট যদি বাড়ি থেকে না বেরোতে পারে, ভিডিও কলিং এর মাধ্যমে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলুন, আপনার জন্য প্রেসক্রিপশন রেডি করা হবে, প্রেসক্রিপশন অনুযায়ী সব নিয়ম জানিয়ে দেওয়া হবে, মেডিসিন কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বোলপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার প্রবলেম হচ্ছে শীতকাল এলেই না, ওই উইন্টারেই না প্রচন্ড হাত পা মানে স্কিন উঠতে থাকে, হাতের তেলো পায়ের তেলোতে স্কিন উঠতে থাকে। আচ্ছা আচ্ছা। আর প্রচন্ড চুলকায়। আচ্ছা, এটা কি প্রত্যেক বছরে মানে যখন শীত আসছে তখনই কি আপনার এটা হচ্ছে নাকি হ্যাঁ, গরম মানে শীত? প্রচন্ড বেশি ঠান্ডা পড়লে, যেমন এখন যেমন প্রচন্ড বেশি ঠান্ডা, আচ্ছা তখন সময় আছে। আচ্ছা, ওখানে কি খুব প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে আর স্কিন উঠতে থাকছে। আচ্ছা, ওখানে কি ইচিং হচ্ছে? হ্যাঁ, ইচিং হচ্ছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি একটা আইজি রিপোর্ট হয়, ঠিক আছে, সেটা আপনি করিয়ে নিন। হয়তোবা আপনার অ্যালার্জিক রিয়াকশন থেকে হচ্ছে, হয়তোবা আপনার স্কিন সোরিয়াসিসও হতে পারে। তো কিসের জন্য হচ্ছে, স্কিনের প্রবলেম যেগুলো হয় সেগুলো কিন্তু আমরা যখন পেশেন্টকে মানে না দেখছি, যতক্ষণ স্কিনের যে প্রবলেমটা সেটা যতক্ষণ আমরা ক্লিনিক্যালি না এক্সামিন করছি তখন কিন্তু আমরা বলতে পারি না। তাই স্কিনের যে প্রবলেমগুলো সেটা কিন্তু আমাদেরকে দেখতে হয়, ঠিক আছে। আপনি এখন আপাতত আপনি গরম জল কি করবেন, যে একটা নিমের যে ডাঁটি হয় বা যে নিমের যে পাতাগুলো হয় সেগুলো আপনারা জলে গরম করে একটু নীলাভা হয়ে যাবে, সেই জলটা দিয়ে আপনি সবটা একদম স্নান করুন। আর একটা ইউএসজি রিপোর্ট হয়, সেটা আপনি করিয়ে নিয়ে একবার আসুন। আপনার যদি ইউএসজি মানে আমরা দেখি যে আপনার আইজি লেভেলটা অনেক বেশি আছে, তাহলে কিন্তু এটা হতে পারে। আমরা একবার দেখে নেব, তারপর আপনার ট্রিটমেন্ট স্টার্ট করব। একদম, কারণ অস্থির সমস্যা পাশাপাশি আমরা আলোচনা করছি, যেহেতু স্কিনের সমস্যা সবসময় চোখে না দেখে বলাটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়। যেমন অস্থির সমস্যা নিয়ে কিছুটা একটা আন্দাজ করে ডাক্তারবাবুরা কিন্তু আপনাকে জানান দিতে পারে, কিন্তু স্কিনের সমস্যা আপনি নিজে বুঝতে পারছেন তো, আপনি নিজের চোখে দেখে যেটা বলছেন সেটা হয়তো ভুল বলছেন, এমনটাও কিন্তু দেখা গিয়েছে। তাই সে কারণে যাদের স্কিন প্রবলেম রয়েছে তাদের আমরা রিকোয়েস্ট করি যে আপনারা আপনাদের কাছাকাছি চেম্বারে চলে আসুন, আর ম্যাডাম যে কথাগুলো বললো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করুন, নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। তবে সমস্যা থেকে একেবারে বের হয়ে যাওয়ার জন্য কিন্তু চেম্বারে আসতে হবে। এবার অস্টিও আর্থারাইটিসের আমি একেবারে একটু ট্রিটমেন্টে চলে যাব, যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিভাবে ট্রিটমেন্ট করছে এবং সেখানে রেজাল্ট কতটা ভালো পাচ্ছে। অবশ্যই এনবিপিতে কিন্তু অস্টিও আর্থ্রাইটিস নিয়ে যত পেশেন্ট এসেছে আজ কিন্তু তারা অনেক ভালো আছেন। এবং পেশেন্টরা যখন আসেন তখন কিন্তু এমন অনেক পেশেন্ট আমরা পাই যারা কিন্তু নি রিপ্লেসমেন্ট করেই তারপরে এসেছে। নি রিপ্লেসমেন্ট করে 1-2 বছর হয়তো ভালো ছিল, তারপরে পেশেন্ট কিন্তু সেম এক কন্ডিশনে চলে গেছে। তখন কিন্তু পেশেন্টরা এসে কিন্তু আমাদের কাছে কমপ্লেন করে যে সেম প্রবলেম এসেছে। তখন আমরা তাকে হয়তো কিছু মেডিসিন দিয়ে রোগটাকে গার্ড করি, তারপরে আমরা একটা থেরাপি হয় যেটা পঞ্চকর্মা থেরাপি এনবিপিতে রয়েছে। তো সেই থেরাপিটা করার পর পেশেন্ট কিন্তু সম্পূর্ণরূপে সুস্থ আছে এবং আমাদের যে মেডিসিনগুলো দেওয়া হয় এখানে কিন্তু কোনো সাইড এফেক্ট থাকে না। দেখা গেছে পেশেন্ট অনেক দিন ধরে পেন ক্লিয়ার বা যেরকম পেন নির্মূল করা যে মেডিসিনগুলো সেগুলো খেয়ে এসছেন এবং ওর একটা সাইড এফেক্টও কিন্তু হয়। তো এই যে ব্যথা বড়ি যেগুলো সেগুলো কিন্তু না খেয়ে আপনি কিন্তু নর্মাল ওয়েতে একবার ট্রিটমেন্টে আসুন।
একদম, তাতে কিন্তু অবশ্যই ভালো থাকার সম্ভাবনা রয়েছে। আবার অনেকে একটা কথা বলে থাকে যে অনেকদিন আগে পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে আমার হাঁটুতে চোট লেগেছিল, তখন বয়সটা অল্প ছিল, কিছু টের পাইনি, বুঝতে পারিনি, একটু কিছু বাইরে থেকে লাগিয়ে মনে হয়েছে ঠিক হয়ে গেছে, কিন্তু বেশ কয়েক বছর পর সমস্যাটা আবার যেন দেখা দিচ্ছে, তখন কি করব? একদমই তাই। যখন আমাদের হালকা একটু লাগে তখন কিন্তু আমরা সেটাকে গ্রাহ্য করি না, তো তারপরে সেটা কিন্তু সেটার একটা এফেক্ট থেকে যায়। তারপরে বয়সজনিত যে কারণটা অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে দুটো কিন্তু মিলে একটা খারাপ রূপ নেয়, তখন আমাদের কিন্তু একটা এক্সরে প্লেট অবশ্যই করতে হয়। তখন দেখা গেছে কি ডিজেনারেটিভ চেঞ্জেস হয়ে গেছে এবং যে কার্টিলেজটা সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষয় পাচ্ছে। তো এই কার্টিলেজে যে ক্ষয় পাওয়াটা সেটা কিন্তু দেখবেন অনেক সময় ডাক্তাররা বলে থাকে যে আপনার হাড় ভাঙতে শুরু হয়েছে। তো হাড়টা অ্যাকচুয়ালি ওই যে কার্টিলেজটা ওটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্ষয় পেতে থাকে এবং সেই কার্টিলেজের ক্ষয়টার ফলে পেশেন্ট দেখবেন কখনো ইরিটেশন একটা হয়, বলে যে হাঁটুর মধ্যে একটা ইরিটেশন ভাব হচ্ছে, তো এই প্রবলেমগুলো কিন্তু হয়। তো এই যে বয়সজনিত কারণটার ফলেও হতে পারে বা আপনার আগে একবার লেগেছে সেটা আপনি গ্রাহ্য করেননি, তো দুটো মিলিয়ে কিন্তু এটা একটা খারাপ রূপ নিতে পারে। তো যদি আপনি ফিল করছেন যে এই প্রবলেমগুলো আপনি ফেস করছেন তাহলে কিন্তু একবার ট্রিটমেন্ট নেবেন, অবশ্যই একটা সঠিক ট্রিটমেন্টে আপনি আসবেন। একদম। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ, আমি শুভম ঘোষ বলছি, বাংলা থেকে। হ্যাঁ বলুন, কি প্রবলেম? প্রবলেম বলতে কিছুদিন ধরে না আমার পেটটা খুব প্রবলেম করছে, মানে কিছু খেয়ে হজম করতে পারছি না। বয়স কত আপনার? 25। আচ্ছা, আপনি কি বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড অনেক বেশি খাচ্ছেন? হ্যাঁ, বাইরের খাবার তো বন্ধুদের সঙ্গে হয়ে যাচ্ছে। সেটা তো আপনাকে একদম বন্ধ করতে হবে। আর যেটা হচ্ছে কি আপনি এখন এই বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড বন্ধ করুন আপাতত, আর তেল ঝাল মশলাটা একটুখানি কমিয়ে দিন আপনি। আর এখন যেটা করবেন যে আপনি রোজ নিয়ম করে দুপুরবেলাতে দই ঘোলটা আপনি খান, মাঝে মাঝে আখের রস খান, ডাবের জল খান, পেটটাকে একটু ঠান্ডা রাখুন। পেট কিন্তু গরম হলে এই প্রবলেমগুলো আপনার হবে, ঠিক আছে? তো আপনি বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড তো আপনাকে অবশ্যই বন্ধ করতে হবে। আর পেটের প্রবলেমের জন্য আপনাকে সঠিক কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। রোজ আপনি অ্যাসিডিটির জন্য মেডিসিন খেয়ে গেলেন, সেটা কিন্তু পরে একটা খারাপ রূপ নেবে, তো ওটা আপনি করবেন না। আপাতত আমি আপনাকে যেটা বললাম আপনি সেটা করুন, আর একটা সঠিক ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে, তারপরেই কিন্তু আপনি পেটের প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন। একদম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাজ যখন কম তখন বাড়িতে বসে বসে খাওয়া দাওয়া বা বাইরের ফাস্টফুড খেতে এত ভালোবাসি, বন্ধুদের সঙ্গে গিয়ে বাইরের ফাস্টফুড খাওয়া বা কোনো রকম শারীরিক পরিশ্রম না করা, এর ফলে আমাদের ওজন বৃদ্ধি পেতে থাকে। ওজন বৃদ্ধি পেলে বা মোটা হয়ে গেলে কি হয়, দেখতে বাজে লাগে শুধু, নাকি আরো কিছু কারণ হয়? অনেক কিছু কারণ হয়। এবং অন্যান্য প্রসঙ্গগুলো তো যে গেলামই না আজকে, কারণ অত সময় আমাদের হবে না। শুধুমাত্র জানতে চাইবো, ওজন বৃদ্ধি কি আমাদের অস্থির উপরে কোনো সমস্যা আনতে পারে? অবশ্যই আনতে পারে। ওজন বৃদ্ধি যদি আপনি অনেক বেশি ওজন হচ্ছে সেটা কিন্তু আপনার যে হাঁটা চলা তার উপরে কিন্তু এফেক্ট করছে, কারণ আপনার পুরো বডির যে ভারটা সেটা কিন্তু আপনার হাঁটুর উপরে এসে পড়ছে। আর আপনার যদি প্রথম থেকে একটা প্রবলেম থাকে অস্থির, তারপরে যদি আপনার এই যে ওজনটা আপনি বাড়াচ্ছেন আস্তে আস্তে, সেটা কিন্তু যে ভারটা পড়ছে তাতে কিন্তু আপনার প্রচণ্ড এফেক্ট হচ্ছে এবং একটা টাইম পরে দেখা যাবে যে আপনি হয়তো হাঁটাচলা করতে পারছেন না, বিছানা সহ্য হয়ে গেছেন। তো এই ওজনের ব্যাপারটা কিন্তু অনেক ধ্যান রাখতে হবে এবং আপনাকে এই যে ওজনটা কমাতে হবে। আপনি কি করবেন যে কার্বোহাইড্রেট যে ইনটেকটা সেটা কিন্তু আপনাকে অনেকটা কমাতে হবে এবং হচ্ছে কি আপনার নর্মাল ওয়েতে যে মানে ফাস্টফুড জাঙ্ক ফুডগুলো বন্ধ করুন এবং নিরামিষ খান আপনি বেশি করে। আর ডাবের জল আমি যেটা বললাম সেগুলো আপনাকে খেতে হবে এবং ওজনটা আপনি কমাবেন। আস্তে আস্তে হাঁটাচলা করুন, সিঁড়িটা কম ভাঙুন এবং নর্মাল ওয়েতে হাঁটুন, মানে সোজা রাস্তায় হাঁটুন, আস্তে আস্তে হাঁটুন, কিন্তু নিয়ম করে হাঁটুন। একদম। পরের বন্ধু কে আছেন একটু দেখবো। নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ, কে বলছেন? বলছি ম্যাডাম, আমি সমসেনাপতি বলছি যে আমার না 60 বছর বয়স হয়ে গেল, তো আমার বড্ড ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি জ্বর প্রায় হচ্ছে। এটা কতদিন ধরে হচ্ছে দাদা? হয়ে যায়, মাঝে মাঝেই হয়ে যায়। মাঝামাঝি হয়। আপনি কোনো ডক্টর দেখাননি তার জন্য, তাই তো? না, দেখাইনি। ওকে। আচ্ছা, এটা তো এখন সিজনাল যে প্রবলেমটা হচ্ছে, এখন ঠান্ডা লাগা জ্বর সবারই হচ্ছে নরমাল ওয়েতে, কম বেশি সবার হচ্ছে, কিন্তু ওনার যদি বারবার এটা ঘুরে আসছে তাহলে হয়তো ওনার ইমিউনিটি পাওয়ারটা আস্তে আস্তে কমছে, যার জন্যই প্রবলেমটা হচ্ছে। আপনি এখন কি করবেন যে রোজ সকালে আপনি উঠে ঘুম থেকে উঠে যে তুলসী পাতা ওটা কিন্তু আপনি 5-6টা করে খান এবং গরম জলটা খান। আর সারাদিন আপনি যে জলটা খাচ্ছেন সেটা কিন্তু আপনি গরম জলটা খেতে থাকুন, তাহলে কিন্তু আপনি দেখবেন একটুখানি। আবার রোদে বসুন, সকালবেলাতে একটু রোদ
রোদে বসুন, একটু ভালো করে মালিশ করুন, রোদে বসুন। তারপরে আপনি যে ট্রিটমেন্টটার জন্য বলছি যে এটা একটা ট্রিটমেন্ট কিন্তু নিতে হবে। আর আইজি যে রিপোর্টটা বললাম, আপনার যদি অ্যালার্জিকটা রিয়াকশনটা অনেক বেশি থাকে তাহলে কিন্তু বারবার ঘন ঘন আপনার সর্দি লাগবে, নাক থেকে জল পড়বে, শ্বাসকষ্ট হবে, এগুলো কিন্তু অ্যালার্জিক রিয়াকশন থেকে হয়। আর সেটার জন্য যদি আপনার হয়ে থাকে তাহলে আইজি রিপোর্টটা নিয়ে আপনাকে আসতে হবে এবং একটা সঠিক ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে, তারপরেই কিন্তু আপনি এখান থেকে বার হতে পারবেন। একদম, কারণ অ্যালার্জির সমস্যা কিন্তু অনেকেরই হয় এবং সেই অ্যালার্জির সমস্যাটা অনেক ক্ষেত্রে আপনারা বুঝতেই কিন্তু পারেন না। এবং অ্যালার্জির সমস্যার জন্য শুধুমাত্র যে আপনার ওই ডিম, চিংড়ি মাছ, বেগুনেই হচ্ছে তা কিন্তু নয়, বিভিন্ন কারণে হচ্ছে এবং সেখান থেকে আপনার কিন্তু এই ধরনের সর্দি কাশি বা শ্বাসকষ্টজনিত সমস্যাও কিন্তু আসতে পারে। তো যখনই মনে হচ্ছে যে স্বাভাবিক জীবন আমার নয়, কিছু বারবার কিছু একটা বিরক্তি আমার জীবনে আসছে, একটা সমস্যা বারবার ঘুরে ফিরে আসছে, তখনই বুঝবেন যে এটার কোনো তো একটা কারণ রয়েছে এবং কাছাকাছি ভালো একজন চিকিৎসককে দেখান। অল্পতে দেখালে অল্প একটু মেডিসিনে আপনি কিন্তু অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারবেন। আর যদি আপনি সেটা পুষে রাখেন তাহলে অনেক বেশি দিন ট্রিটমেন্ট করতে হবে, অনেক বেশি টাকা খরচা করতে হবে, আর অনেক বেশি মেডিসিন খেতে হবে, আর অনেক বেশি বিরক্তিরও আপনাকে কিন্তু শিকার হতে হবে। সে কারণে স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা নোট করুন, প্রয়োজনে আপনাদের কিন্তু যোগাযোগ অবশ্যই করতে হবে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। এবং আজকে আমরা অস্থির বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু কথা বলছিলাম এবং তার পাশাপাশি কিন্তু এই যে ওজন বৃদ্ধি, সেদিকেও কিন্তু আপনাদের নজর রাখতে হবে, নাহলে কিন্তু আপনার হাঁটুর উপর একটা প্রেশার পড়তে পারে এবং সেখান থেকে কিন্তু সমস্যা নিশ্চয়ই হতে পারে। আমি একটা বিষয় একটু জানতে চাইবো যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পঞ্চকর্মা ডিপার্টমেন্টের মানে ভূয়সী প্রশংসা রয়েছে। পশ্চিমবঙ্গের অনেক জায়গায় হয়তো পঞ্চকর্মা রয়েছে, কিন্তু কটা সঠিক কটা বেঠিক সেই নিয়ে আমরা কথা বলবো না। তবে এনবিপির পঞ্চকর্মা ডিপার্টমেন্টটি একেবারে টপ ক্লাস, টপ লেভেলের, এটা কিন্তু আমরা কিন্তু বলতে পারি। কি এমন রয়েছে পঞ্চকর্মাতে যাতে এত ভালো রেজাল্ট আমরা পাচ্ছি? দেখুন, পঞ্চকর্মাতে কিন্তু অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, ঠিক আছে। পঞ্চকর্মাতে আমার একটা পার্ট রয়েছে, যেমন নিত্য দর্পণ রয়েছে চোখের ক্ষেত্রে, অস্থির জন্য আপনার রয়েছে অনেক রকমের। তো এক একটা পার্ট কিন্তু এক একটা ডিজিজের জন্য, যে এমন নয় শুধুমাত্র অস্থির জন্য পঞ্চকর্মা রয়েছে সেটা নয়, প্রত্যেকটা ডিজিজের জন্য, স্কিন সোরিয়াসিসের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট, বা চোখের জন্য বা অস্থির জন্য, সেটা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো আপনাকে যে প্রবলেমের জন্য আপনি আসবেন সেটার জন্যই কিন্তু স্পেশালি পঞ্চকর্মাটা তার উপর ডিপেন্ড করে, আপনার ডিজিজের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু হবে। তো পঞ্চকর্মাটা নেওয়ার পরে এটা একটা ডিটক্সিফাই করা হয় পুরো বডিকে, ঠিক আছে। যে বডিতে আপনি যে এতদিন ধরে যে মেডিসিনগুলো খেয়ে এসেছেন, এই যে গ্রাফ মেডিসিনের, সেগুলো কিন্তু আপনার কমবে। ডিটক্সিফাই করলে বডিটা কি হবে, যে আপনার যে প্রবলেমগুলো সেগুলো আস্তে আস্তে কমবে এবং মেডিসিনটা কম মেডিসিনে আপনার কিন্তু সঠিক ট্রিটমেন্টটা তাড়াতাড়ি স্টার্ট করতে পারবেন। তো পঞ্চকর্মাতে আমাদের মেনলি হয় এখানে ডিটক্সিফাই করা। একদম, অনেক ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায়, অনেক মারা কিন্তু একটা অভিযোগ করেন, সেটা অস্টিও আর্থারাইটিস একদমই হয়তো নয়, কিন্তু বাচ্চা সঠিকভাবে দাঁড়াতে পারছে না, তার পায়ে কিছু সমস্যা হচ্ছে, মনে হচ্ছে তার পায়ের গ্রোথটা ভালো করে হচ্ছে না, এরকম যদি বাচ্চাদের কোনো প্রবলেম থাকে তো সেখানে পঞ্চকর্মা বা মেডিসিন কাজ করে? একদমই তাই, মেডিসিন তো কাজ করবে, মেডিসিনটা দিয়ে আমরা গার্ড করে রাখি রোগটাকে, তারপরে কিন্তু পঞ্চকর্মাটা নিলে কিন্তু সেটা কিন্তু একদম নর্মাল ওয়েতে আপনার মানে কোনো কিছু মেডিসিন এক্সট্রা না খাইয়ে আপনার কিন্তু ইন্টারনাল নয় এক্সটার্নাল দিকে আমরা কিন্তু ওটাকে একদম সঠিকভাবে করতে পারি। তখন পেশেন্ট নর্মাল ওয়েতে হাঁটবে, হাঁটাচলা করবে, কথা বলা, একটা শিরোধারা বলে একটা ট্রিটমেন্ট আছে পঞ্চকর্মার মধ্যে, সেটা কিন্তু এই ট্রিটমেন্টটা নিলে সেটা কিন্তু এই বাচ্চার যে প্রবলেমটা বলেন এটা কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হতে পারে। একদম, আমরা বারবার বলি যে অপারেশনের দিকে যাবেন না, কারণ অপারেশন শেষ কথা নয়। অপারেশন করেই আপনি ভালো যদি হতেন, এনবিপি সবথেকে বেশি প্রচার করতো অপারেশন করার জন্য, কিন্তু অপারেশন করে তো আপনি ভালো হচ্ছেন না। তারপরেও বলবো যাদের সুগার বা ডায়াবেটিসের সমস্যা আছে তারা কিন্তু এমনিতেও অপারেশন করতে পারেন না, তখন তারা নিরুপায় হয়ে হয়তো আসে এনবিপির কাছে। কিন্তু মানে শুধুমাত্র সুগার পেশেন্টরা নিরুপায় হয়ে আসছে, অপারেশন করতে পারছি না, আমার সুগার লেভেল খুব হাই, সে কারণে এনবিপির কাছে আসা নয়, সকলের জন্যই অপারেশন ছাড়া ভালো করার একটা পদ্ধতি রয়েছে। একদমই তাই, এনবিপি সবসময় এটাই বলে যে উইদাউট সার্জারিতে এখানে সঠিক ট্রিটমেন্ট দেওয়া হয়, কোনো অর্গানকে বাদ না দিয়ে সঠিকভাবে এখানে ট্রিটমেন্ট করা হয়। দেখুন, ডায়াবেটিস যেটা হচ্ছে সেটা কিন্তু একটা বলা হয় যে সাইলেন্ট ক্লিয়ার, ওটা কিন্তু যে রোগগুলো আপনার বাড়াচ্ছে বডিতে কিন্তু কখনো নিজের দোষ নেয় না, সবসময়তে যে রোগগুলো বাড়ছে সেটাকে বাড়িয়ে দেয়। তো কি করা হয় যে যতক্ষণ আপনি আপনার সুগার লেভেলটা কন্ট্রোল করতে পারছেন ততক্ষণ কিন্তু আপনি কোনো রোগের সঠিক ট্রিটমেন্ট আপনি করতে পারবেন না। তাই সুগার লেভেলটা কন্ট্রোল করা তো অবশ্যই দরকার। একদম তাই, আপনার সুগারটাও কন্ট্রোলে আসবে, আপনার অস্থির সমস্যাটাও কন্ট্রোলে থাকবে, আর আপনাকে অপারেশনও কিন্তু করতে হবে না। কে আছেন একটু বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি মেদিনীপুর থেকে বলছিলাম। হ্যাঁ বলুন বলুন।
বলছি আমার এই শীতকালটা দেখছি আমি মানে কয়েক মাস দেখছি আর কি, খিদে খুব পাচ্ছে এক একদিন আর এক একদিন খিদেই পাচ্ছে না, মানে এরকমটা কেন হচ্ছে কি? আপনার বয়স কত? বয়স 26 বছর। পেটের কি কি সমস্যা আছে? পেটে সেরকম কিছু সমস্যা নেই, আমি জলও ঠিকঠাকই খাচ্ছি। বুঝতে পারছি না এরকম। আপনার কি রোজ পেট ক্লিয়ার হচ্ছে, মানে আপনার যে রোজ সকালে যাচ্ছেন আপনি পায়খানা যে ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আপনার কি অ্যাসিডিটি প্রবলেমটা অনেক বেশি হচ্ছে? মেবি। আচ্ছা, আপনার কি যে পায়খানার সঙ্গে আম পড়ছে এরকম আপনি বুঝতে পারছেন? তো এটা আমরা যেটা বলে থাকি যে আইবিএস, ঠিক আছে? শুনতে থাকো। যে বাউল সিনড্রোমে এটা মিউকাস আপনার পড়তে থাকবে। তো এটা আপনি কখনোই মানে ব্যথা বড়ি খান বা আপনি যাই খান, এটা কিন্তু আপনি যতক্ষণ না সঠিক একটা ট্রিটমেন্ট নেবেন ততক্ষণ আপনি বেরিয়ে আসতে পারবেন না। আরেকটা বিষয় আমি একটু মাঝখানে কেটেই বললাম, কিন্তু ও কি উত্তরটা দিল যে না আমার পেটের কোনো সমস্যা নেই, মানে বেশিরভাগ মানুষ বোঝেই না যে এটা তার পেটের একটা বড় সমস্যা। না, ওনার যে পায়খানাটা ক্লিয়ার হচ্ছে বলছে, কিন্তু পায়খানাটা যে কনস্টিপেশনের সাথে সাথে ওনার যে মিউকাসটা আছে ওটার জন্যই কিন্তু ওনার যে আইবিএস এর প্রবলেমটা। তো ওটা যতক্ষণ আপনি সঠিক ট্রিটমেন্ট করবেন ততক্ষণ কিন্তু আপনি এটা থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনাকে এখন কি করতে হবে যে আপনি গরম জলটা আপনি রোজ সকালে উঠে আপনি গরম জল খাবেন, সাথে আপনি ওকে যে আগে যেটা বললাম যে ডাবের জল, বাখের রস, আপনি দই ঘোল, এগুলো কিন্তু আপনাকে খেতে হবে। পেটকে ঠান্ডা রাখতে হবে, পেট কিন্তু গরম হলে আপনার এই প্রবলেমগুলো বাড়বে। তো আপনি এগুলো করবেন। বাইরের নিরামিষটা আপনি খাবেন, বাইরের ফাস্টফুড জাঙ্ক ফুড একদম বন্ধ করবেন, আর নিরামিষ খাবেন, আমিষটা আপনি বন্ধ করবেন। পেটকে সবসময় ঠান্ডা রাখবেন, এই প্রবলেমগুলো থেকে আস্তে আস্তে বেরিয়ে থাকবেন। আর এই যে ব্যথা বড়ি আমি বললাম যে পেটে ব্যথা করছে, রোজ যে অ্যাসিলক আপনি খাচ্ছেন বা এগুলো কিন্তু খাবেন না। একটা নর্মাল ওয়েতে সঠিক ট্রিটমেন্ট নিন, এগুলো কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। একদম, বয়সটা ভীষণই কম। এই বয়সে কিন্তু মানে আগেকার দিনে বলতো লোহা খেলে নাকি লোহা হজম হয়ে যায় 24 বছর 25 বছর বয়সে, সেখানে তোমার সাধারণ কিছু খাবারও তুমি হজম করতে পারছো না, তুমি টেরও পাচ্ছ না যে তোমার পেটের প্রবলেম কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং এটাকে তুমি যদি জমিয়ে রাখো, এটা একটা বড় ঘর বানিয়ে ফেলবে তোমার পেটের মধ্যে, সমস্যার ঘর। তো সমস্যার ঘর থেকে তো বের হতে হবে, তার জন্য এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার 9830235527 এবং 37 এই দুটি নাম্বার কিন্তু মোবাইলে সেভ রাখতে হবে, ফোন করতে হবে এবং পাশাপাশি জেনে নিতে হবে যে আপনার কাছাকাছি চেম্বার কোথায় রয়েছে। আমরা আজকে অস্টিও আর্থ্রাইটিস নিয়ে কথা বললাম, শুধুমাত্র ম্যাডামের থেকে একটু জানতে চাইবো, বিস্তারিত আলোচনা একদমই করতে পারবো না, শুধুমাত্র একটু জানতে চাইবো যে আর কি কি অস্থির সমস্যা আমাদের আসতে পারে, মানে অস্টিও আর্থ্রাইটিস ছাড়া আর কি কি প্রবলেম হতে পারে? আমাদের শরীরের কিন্তু মেইনলি তিনটে পার্ট, আপনার ঘাড়, কোমর আর হাঁটু। তো আপনার শুধুমাত্র যে হাঁটুতে রয়েছে সেটা যে হাঁটুতেই থাকবে সেটা কিন্তু নয়, ডিজেনারেটিভ চেঞ্জেস আপনার কাঁধে, কোমরে, সব জায়গাতে কিন্তু হতে পারে, ঠিক আছে? তো শুধুমাত্র যে হাঁটুতে হয়েছে সেটা আপনি ট্রিটমেন্ট করে বসে রইলেন সেটা কিন্তু করবেন না। আপনি আস্তে আস্তে আপনি কিন্তু এক্সরে করে একটা ট্রিটমেন্টের ওয়েতে রাখবেন এবং এটা কিন্তু সঠিক ট্রিটমেন্ট পাবেন। কিন্তু আপনি হাঁটুতেই রয়েছে সেটা কিন্তু হাঁটুতেই থেকে যাবে সেটা কিন্তু নয় আপনার, তাই জন্য আপনাকে সঠিক ট্রিটমেন্টটা অবশ্যই নিতে হবে। একদম, অস্থির সমস্যা নিয়ে মূলত আমরা কিন্তু আজকে আলোচনা করলাম। অস্থির যে কোনো ধরনের আপনার সমস্যা হোক না কেন, একেবারে কাঁধ থেকে শুরু করে আপনার ঘাড় থেকে শুরু করে আপনার স্পাইন ওরিয়েন্টেড বিভিন্ন প্রবলেম হতে পারে, আপনার হাত কেন ঝিঝি ধরে যাচ্ছে, কেন আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে, কেন আপনার কোমরে ব্যথা হচ্ছে, কেন আপনার মনে হচ্ছে যে একেবারে গোড়ালির কাছে একটা যন্ত্রণা ঘুম থেকে উঠে আপনি ফিল করছেন, যে কোনো ধরনের ব্যথা হোক না কেন, কারণ অস্থির সমস্যার ব্যথা আপনার মনের ব্যথার কারণ হতে পারে। তাই যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সর্বদা আপনাদের সঙ্গে রয়েছে। স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, সেই নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে 9830235527 বা 37 এই দুটি নাম্বারে ফোন করুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন এবং শীঘ্রই কিন্তু যোগাযোগ করুন। আর আপনাদের বলে দিয়েছি কলকাতায় কিন্তু চেম্বার রয়েছে, হাওড়ায় কিন্তু চেম্বার রয়েছে, প্রত্যেকটি জেলাতে আপনারা কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া যারা কিন্তু দূরের বন্ধু, অর্থাৎ একটু দূর থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, রাজ্যের বাইরে থেকে অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য বলবো যে আপনাদের জন্য কিন্তু ব্যবস্থা কিন্তু রয়েছে। অবশ্যই আপনারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কিন্তু চেম্বার কিন্তু পেয়ে যাচ্ছেন, একটু ফোন করে জেনে নেবেন। আর যদি কোনো কারণে মনে হয় পেশেন্ট বেরোতে পারছে না, পেশেন্ট আসতে পারছে না, তাহলে একটু কথা বলুন হেল্পলাইন নাম্বারে, ভিডিও কলিং এর মাধ্যমে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলুন, আপনার বাড়িতে মেডিসিন পৌঁছে দেওয়ারও কিন্তু সুবন্দোবস্ত রয়েছে। এখন আমরা চলে যাব কিছু মানুষের কথায়, যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসেছেন, খুব ভালো আছেন, আর সেই অভিব্যক্তিটা আপনাদের সামনে প্রকাশ করতে চাইছেন। শুনে নিই, তারপর ফিরে আসছি অনুষ্ঠানে। কাকু, আপনার নাম? সিকান্দার আলী। কোথায় থাকেন? মালিকাপুর। আপনার কি সমস্যা? আমার সমস্যা মানে অনেক 15-20 বছর ধরে কোমরের স্পন্ডিলাইটিস, সাইটিকা বাত, হ্যাঁ, মানে
তা পা অবশ হয়ে যায়, মানে 5 মিনিট হাঁটলে পা অবশ হয়ে যায়, আবার 1 মিনিট বসলে কমে যায়। মানে 15-20 বছর ধরে ভুগছেন এই রোগে? হ্যাঁ, এই রোগে ভুগছি। আমাকে অনেক বলেছিল ট্রিটমেন্ট করার জন্য, সেটা আমি করিনি। আচ্ছা, কিন্তু আমি এখানে আসলাম এই 15 দিন আগে। আচ্ছা, এনবিপি ইউনানিতে ডাক্তারবাবুকে দেখালেন 15 দিন আগে? হ্যাঁ, 15 দিন আগে দেখালাম। দেখানোর পরে 15 দিন ওষুধ খাওয়ার পরেও অনেকটা সুস্থ, অন্তত মানে 4 আনা ভাগ আমি সুস্থ হয়ে গেছি। মানে 15 দিন আগে আপনার যা কষ্টগুলো ছিল সেটা আপনার অনেকটাই রিলিফ আছে? অনেকটাই আছে। আর মানে যেটা আমার পা ভেঙে গিয়েছিল সেইটার যে আমার প্রচন্ড লাগছিল সেটাও খানিকটা কম আছে। আপনার নাম? কোথা থেকে এসেছেন? আপনার কি সমস্যা? কিডনির সমস্যা। কতদিন ধরে ধরা পড়েছে? কতদিন ধরা পড়েছে কিডনির সমস্যা আপনার? 5 মাস ধরা পড়েছে। 5 মাস পর এখন ডাক্তারবাবুর এখানে যোগাযোগ কতদিন ধরে হয়েছে? 3 মাস ধরে যোগাযোগ হয়েছে। 3 মাস ধরে আপনি ট্রিটমেন্টে আছেন ওনার। তো ডাক্তারবাবুর কাছে 3 মাস ট্রিটমেন্ট করে আপনি এখন রিপোর্ট দেখালেন তো আজকে? কি বললো ডাক্তারবাবু? অনেক কমে গেছে। অনেকটাই কমে গেছে। স্যার বললো আপনি যা যা বলেছি তাই তাই খেয়ে করেছেন বলে আপনাকে স্যালুট। মানে আপনি আগে যা ছিলেন তার থেকে অনেকটাই ভালো আছে। অনেক কমে গেছে, শরীরও ভালো হয়েছে। সেই জন্য ডাক্তারবাবু বললেন আপনাকে স্যালুট করতে হয়। অনেক এত পেশেন্ট কেউ কথা শোনে না, আমার জীবনে এই প্রথম আপনি কথা শোনেন। যেটা বলবো সেটা করলে তাহলেই আমার কাছে ওষুধ শিখবে। এক বলবো আর এক করবেন, তাতে আমার কি দোষ? আপনি যে ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন শুধু লাউ দিয়ে, তাতেই আমি খুব খুশি। আপনার নাম? আমার নাম বরুণ রায়। কোথা থেকে এসেছেন? আমি বারাসাত নবপল্লী থেকে এসেছি। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার পেটের সমস্যা ছিল। কতদিন ধরে ভুগছেন এই পেটের সমস্যা? দীর্ঘদিন থেকে ভুগছি, প্রায় ছোটবেলা থেকে। প্রায় ছোটবেলা থেকে ভুগছিলেন। আমাদের এই এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টারের খবরটা কোথা থেকে পেয়েছেন আপনি? আমি এই টিভিতে বিজ্ঞাপন দেখে পেয়েছি। কতদিন ধরে ডাক্তারবাবুর কাছে ট্রিটমেন্ট করছেন? আমি এই 15 দিন ট্রিটমেন্ট করছি। আচ্ছা, তাতে আমি অনেকটা সুস্থ। আজকে কি ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালেন? হ্যাঁ, আমি রিপোর্ট দেখিয়ে ডাক্তারবাবু কি বললো? রিপোর্ট দেখিয়েছি। ডাক্তারবাবু আবার আমাকে সাজেশন দিলেন, যেভাবে বললেন সেইভাবে আমি নিয়মিত করে যাচ্ছি। আমি এখন সুস্থ। মানে 15 দিন ট্রিটমেন্টে আপনি এখন আগের থেকে কি অনেকটা বেটার আছেন? হ্যাঁ, অনেকটাই বেটার আছি। ডাক্তারবাবু বললেন যে আপনার এই ওষুধ একেবারে নির্মূল হয়ে যাবে। নাম? স্বর্ণময়ী আদর। বাড়ি? বেলগেছিয়া। এর আগে কোথায় ট্রিটমেন্ট করিয়েছেন? রামতলায়। আচ্ছা, কি হয়েছে, কি সমস্যা আপনার? আমার সমস্যা অ্যালোপ্যাথি, ওই যে হার্টের অসুখ, তারপরে প্রেসার, সুগার, থাইরয়েড, গ্যাস, অম্বল, এইসব। তো এইখানে কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন? আয়ুর্বেদিক 15 দিন। তো 15 দিনে কীরকম আছেন? 15 দিন আমি খুব ভালো আছি। আচ্ছা, এইখানে খোঁজ কিভাবে পেলেন? এখানের খোঁজ পাশের বাড়ি আমাদের এক ভদ্রলোকের খুব হয়েছিল, কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণায় ছটফট করতো। সেই জন্যে আমরা ভাবলাম যে এত তো অ্যালোপ্যাথি দেখাচ্ছি, কেন ভালো হচ্ছে না। আমার যখনই আমার যন্ত্রণা হতো তখন মনে হয় যেন আমি কিছু খেয়ে নিই, বিষ খাই, নাহলে আমি তেল ঢেলে পুড়ে মরে যাই। তারপরে আমার যখন ওদের খোঁজরা নিনু, বললো কোথা থেকে তুমি ভালো হয়েছ, আমার পাশের বৌমায়েরা সব খোঁজ নিয়ে এলো। তারপর সেই করে এইখানে ঠিকানা বলতে আমি বুধবার থেকে আসছি, 15 দিন। আজকে আমি 10 দিন ভালোভাবে ঘুমাচ্ছি, আর ওদিকে 5 দিন পরেই আমি 10 দিন পরে খুব ভালো ঘুমাচ্ছি। আচ্ছা, এই এনবিপিতে এসে আপনি কতটা সুস্থ হয়েছেন? আমি ভালোই সুস্থ হয়েছি। মাঝে মাঝে শুধু একটু বুকটা ধড়ফড় করে, হার্টের তো অসুখ। নাম আপনার? আমার নাম স্বর্ণময়ী আদর। নাম? বিনয় দে। কোথা থেকে এসেছেন? জাঙ্গিপাড়া, হুগলি থেকে। আচ্ছা, আপনার কি সমস্যা? আমার সমস্যা অর্শ আজকে 16 বছর আগে হয়েছিল। মানে ব্লাড আসতো পায়খানা করতে গেলে,
হ্যাঁ, তো সেটা হোমিওপ্যাথি বা অন্যরকম করে কোনো কিছু হয়নি সুরা। আমি এখানে মোটামুটি দেখালাম এনবিপি ওষুধ খেয়ে, তো আপনার 15 দিনেই অনেক সুস্থ, মানে পুরোপুরি প্রায় সুস্থ। হ্যাঁ, কষ্ট পাচ্ছিলাম সেই কষ্টগুলো আর নেই। আচ্ছা, কতদিন ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে? এখানে 15 দিন ট্রিটমেন্ট করাচ্ছি। নাম বিনয় দে। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান প্রত্যেকের অনুষ্ঠান, আমরা চাই এই অনুষ্ঠান পৌঁছে যাক প্রত্যেকটি বাড়ি বাড়ি, প্রত্যেকটি ঘরে ঘরে। আর যখন এই অনুষ্ঠান নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি প্রত্যেকটি বাড়ি বাড়ি আর প্রত্যেকটি ঘরে ঘরে, তখন সবার আগে যে সমস্যাটি আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে সুগার বা ডায়াবেটিসের মতন সমস্যা, যাকে বলা হয় সাইলেন্ট কিলার। আপনি অনেক ক্ষেত্রে খুব ক্যাজুয়ালি বলেন আমার সুগার ধরা পড়েছে, আপনি হয়তো জানেনও না এই সুগার ধরা পড়াটা আপনার জন্য কি কি বিপদ নিয়ে আসতে পারে। সুগার ধরা পড়লো অর্থাৎ একটা রিপোর্ট শুধুমাত্র নয়, এই রিপোর্টটা আপনাকে জানান দিচ্ছে আর কিছুদিনের মধ্যে আপনি যদি সঠিক জায়গায় সঠিক চিকিৎসকের পরামর্শ না নেন তাহলে আপনার প্রয়োজনীয় চোখটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার অত্যাধিক প্রয়োজনীয় অর্গান অর্থাৎ আপনার হার্ট, আপনার লিভার, আপনার কিডনি, আপনার নার্ভ সব কিছুর উপর এফেক্ট পড়তে পারে। একেবারে মাথা থেকে পা পর্যন্ত নানা রকম সমস্যায় আপনি জর্জরিত হয়ে যেতে পারেন। তাই এই সুগার শুধুমাত্র আমার বেড়ে গেল এটুখানি ভেবে খান থাকবেন না। একটা রসগোল্লা দিনে শুধুমাত্র খাওয়া কমিয়ে দিলাম এটুখানি করলে আপনি কিন্তু ভালো হতে পারবেন না। সঠিক চিকিৎসক নির্বাচনটাও এখানে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। রোগটা মহামারীর আকার ধারণ করেছে, অনেক মডার্ন ট্রিটমেন্টের চিকিৎসকেরা ভালো করতে পারছেন না সুগার পেশেন্টকে, যেখানে এনবিপি প্রমাণ করে দেখিয়েছে হ্যাঁ, সুগার বা ডায়াবেটিসের মতন সমস্যার সমাধান শুধুমাত্র তারাই করতে পারে। আজকে এই গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব এবং অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং তার পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের সঙ্গেও কথা হবে। প্রথম বন্ধু একেবারে হাজির, তার কথা শুনে একেবারে ডাক্তারবাবুর কাছে আমরা যাব। সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, এই সমস্যা থাকলে আপনাদের হয়েও কিন্তু আমরা কথা শুনবো। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন দাদা, কি প্রবলেম? প্রবলেম হচ্ছে আমার এজ এখন 35। আচ্ছা। তো আমার এখন একটুখানি ক্ষুধা মন্দ ধরনের প্রবলেম চলছে, মানে খেতে ইচ্ছে করছে না, একটা রাতে ঘুম হচ্ছে না। ওকে, এটাই প্রবলেম। স্টুল কেমন হয় আপনার? পেট পরিষ্কার হয়? হ্যাঁ, দিনে দুবার। আচ্ছা, দিনে দুবারই হোক না কেন, আপনাকে যেরকম আপনি খাওয়া দাওয়া করছেন সেই অনুযায়ী কি আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, এইটাই মোটামুটি যে আপনার কথাটা বললেন না, এটাই হচ্ছে মেন সমস্যা। দেখুন, মানুষের যে খিদেটা বাড়ার সমস্যা, খিদে পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমরা যেই হিসাবে খাওয়া দাওয়া করছি সেই অনুযায়ী যদি আমাদের স্টুল যদি ক্লিয়ার না হয়, বাউলসগুলো যদি আপনার জমে থাকে, তাহলে কি হবে? আপনার খাবার রুচিটা মরে যাবে, গ্যাস অম্বলের সমস্যাটা ভুগতে হবে। এই কারণের জন্য কী হবে বলে না, কি আঁত ভারী তো মাত ভারী। যদি আপনার পেটে যদি সমস্যা থাকে তাহলে মাথা কিন্তু সমস্যা থাকবে, আপনার ঘুম ভালো আসবে না। তো পেট খুব ইম্পর্টেন্ট অর্গান আছে। যেই রকম একটা রেলকে ইঞ্জিনটা টানে, তো ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে ইঞ্জিন হচ্ছে আমাদের পেট। পেট যদি আপনার ঠিক থাকবে তাহলে কী হবে, বাকি অর্গানগুলো ভালো থাকবে, আমার গোটা শরীরকে কিন্তু আপনি ভালোভাবে টানতে পারবেন। আর নাহলে ইঞ্জিন যদি নষ্ট হয়ে যাবে তাহলে বগিগুলো কিন্তু আপনার বসেই থাকবে রেলওয়ে লাইনে। ঠিক আছে? তো আপনাকে যদি হাওড়ায় থাকেন তো হাওড়ায় আমাদের চেম্বার রয়েছে, শিবপুরে আছে, হাওড়া দাসনগরে চেম্বার রয়েছে, বেলুড়ি চেম্বার আছে। যেখানে আপনার সুবিধা হবে সেখানে এসে আপনি একটু যোগাযোগ করুন, যাতে আগামী দিন আপনি সমস্যা থেকে ভালো হতে পারবেন। দেখুন, হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারে ফোন করে ওরা আপনাকে প্রপার গাইড করে দেবে কী করে আসতে হবে। একদম। হেল্পলাইন নাম্বার কিন্তু টিভি স্ক্রিনে রয়েছে 9830235527 বা 37। একেবারে অনুষ্ঠানের প্রথম থেকেই বলছি, এই নাম্বার কিন্তু মোবাইলে সেভ করুন বা খাতায় নোট করুন। খুব কাটকাট একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো ডাক্তারবাবু, অন্য কোথাও গিয়ে সুগার বা ডায়াবেটিসের থেকে পরিত্রাণ পাচ্ছি না, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে অনেকেই ভালো হচ্ছে, কেন এরকম দু রকমের বিভেদ? কেন ওখানে হচ্ছে না আপনাদের কাছে হচ্ছে? দেখুন, প্রথম কথা বলে দিই কি, আমরাই বলি কি সুগার কোনো রোগই নয়। ডায়াবেটিস যে সমস্যাটা, আজকে যদি দেখা যায় 100 জনের মধ্যে 90% যেটা আছে তাদের সুগার কিন্তু রয়েছে।
কিন্তু আমরা এই কথাটা বলি এটা কোনো রোগই নয়। সুগার দেখুন হওয়া দরকার, সুগার যদি না হয় মানুষ এমনি মারা যাবে। তো সুগার দরকার রয়েছে, কিন্তু সুগার ব্যালেন্সটা যখনই নষ্ট হয়ে যায়, যখনই ওটা আপনাকে সুগারটা বেড়ে যায়, তখন কিন্তু শরীরের মধ্যে ক্ষতি করে। তো এইটা জানার আছে কি সুগার কেন বাড়ছে। আজকে যে কথাটা আপনি বলেন কি এনবিপিতে এসে রুগী ভালো আছে, বাইরে ভালো নেই, কেন কি বাইরে আপনারা যে চিকিৎসাটা করছেন সেটা সিমটমসে চিকিৎসা করছেন। তো যে কারণের জন্য কি হচ্ছে কি আপনার রোগগুলো কিন্তু রয়ে যাচ্ছে, রোগগুলো কিন্তু মরছে না। তো এই রোগগুলোকে মারার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে টার্গেট করতে হবে, আপনাকে ভাবতে হবে কি সুগার আমার হলো কেন। ঠিক আছে, আজকে পেশেন্ট যে আমার চেম্বারে আসছে, কারো 18 বছর ধরে সুগার, কারো 6 বছর ধরে সুগার, কারো 1 বছর ধরে সুগার। তো এই যে সুগারটা 18 বছর আগে তো সুগার ছিল না, এখনই সুগার হচ্ছে কেন? 10 বছর ধরে সুগার ছিল না, এখনই সুগার হচ্ছে কেন? এই জিনিসটা ভাবতে হবে। কেন এই ভাবনা চিন্তা যদি আপনার মনের মধ্যে যদি না আসে, আগামী দিন আপনার সুগারের বুড়ি খেয়েও আপনার সুগার কমবে না, আগামী দিন ইনসুলিন নেবার পরও কিন্তু আপনার সুগার কমবে না। আর মানুষ সুগার থেকে কত রুগী মারা যাচ্ছে তার আপনাদের আইডিয়া নেই। আর এই সুগার হচ্ছে দুষ্ট রোগ। কোনো দিনই মানুষ বলে না কি সুগার থেকে রুগী মারা গেল। সুগার থেকে কি হলো, কিডনি ফেল হয়ে গেল, কিডনি ফেল হয়ে রুগী মারা গেছে। সুগার হওয়ার ফলে কি হলো, হার্টের সমস্যা হলো, হার্ট ফেল হয়ে রুগী মারা গেল। কিন্তু এই সুগারটা হলো কেন, এটা নিয়ে আপনাকে আমি ডিপলি আজকে বোঝাবো কি ডায়াবেটিস সাবজেক্টটা কি, কি করে আমরা আজকে সুগার থেকে ভালো হতে পারবো, যেটা বাইরে থেকে পাচ্ছি না। ঠিক আছে, একদম আমরা এই আলোচনাটা শুনবো আজকে, কারণ অনেকেই দেখি বাসে ট্রামে ট্রেনে আলোচনা করে সারাটা জীবন এত মেনটেন করে খেলাম, সেরকম তো মিষ্টি পর্যন্ত খেলাম না, তারপরেও কেন সুগার হয়ে গেল, কেন হয়ে গেল সুগার, এটা তো জানার প্রয়োজনীয়তা রয়েছে। তবে এই মুহূর্তে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো, কে বলছেন? আমি কাছাকাছি বলছি, শ্রাবণী দি। শ্রাবণী দি বলুন, কি প্রবলেম হচ্ছে? আমার হাজবেন্ডের কিডনি প্রবলেম। কিডনিতে সমস্যা? হ্যাঁ হ্যাঁ। কি সমস্যা কিডনির? ক্রিয়েটিনটা বেড়ে গেছে অনেক, ডাক্তার বলেছে ডায়ালিসিস করতে হবে। তা উনি তো ডায়ালিসিস করতে চাইছেন না, তা এই পদ্ধতিতে কি করা যেতে পারে? আচ্ছা, ওনার বয়স কত? ওনার 70 বছর। 70 বছর। আর ক্রিয়েটিনিন তো কত হয়েছে? এখন তো 7.8 বলছে। 7.8। ইউরিয়া কত? হ্যাঁ, ইউরিয়া কত আছে? ইউরিয়া অনেকটা বেশি আছে। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনাকে আমি ডিপলি বলে দিচ্ছি। দেখুন, আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন, ক্রিয়েটিনিন যদি 7 যদি আপ আছে, তো আপনাকে ইমিডিয়েট দরকার আছে কিন্তু একটা ব্যবস্থা নেওয়া, নাহলে আদারওয়াইজ আপনাকে ডায়ালিসিস ছাড়া কোনো উপায় নেই। কিন্তু ডায়ালিসিস করলে আপনি ওটা বন্ধ করতে পারবেন না। আগামী দিন ডায়ালিসিস করার পর কিন্তু রুগী ভালো হবে না, কিডনি ট্রান্সপ্লান্ট করতে বলা হবে। আমার কাছে প্রচুর এরকম পেশেন্ট আছে যাদের কোটি কোটি টাকা রয়েছে, কিন্তু তারাও কিন্তু আপনার কিডনির সমস্যা থেকে ভালো হতে পারেনি। তো আমি আপনাকে বলছি, ক্রিয়েটিনিনকে যদি নামাতে হয়, ইউরিয়াকে যদি নামাতে হয়, আর হেমোগ্লোবিনটা বাড়াতে হয়, সিম্পল একটাই কথা। এই পেশেন্টে কী হয়, রক্ত জল হয়ে যায়, হেমোগ্লোবিনটা পড়তে থাকে আর ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়তে থাকে। এই ব্যালেন্সটিকে যদি আপনি না রাখতে পারেন, আপনার রোগী কোনোদিনই ভালো হবে না। কাছড়াপাড়া আপনার বাড়ি রয়েছে, ওখান থেকে আমার মধ্যমগ্রামে চেম্বার আছে। এটা আগামী শুক্রবার দিনই আমি থাকবো সেখানে। আপনার কাছে সমস্ত যে রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে এসে দেখা করুন। আফটার ট্রিটমেন্ট, আমাদের ট্রিটমেন্ট পড়ার পর আবার রিপোর্ট করান, আপনি দেখবেন ক্রিয়েটিনিনটা নামতে চালু হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এর মধ্যে যে কথাগুলো বলবো সেই কথাগুলো মানতে হবে। সেই কথাগুলো যদি আপনি না মানেন, তাতে কী হবে, আগামী দিন আপনারই ক্ষতি হবে। তো ক্রিয়েটিনিন যে সমস্যাটা রয়েছে, কিডনির সমস্যা নিয়ে কোনো চিন্তা ব্যাপার নেই। উনি আস্তে আস্তে করে দেখবেন ক্রিয়েটিনিনটা নামতে চালু হয়ে যাবে। এটা আমরা প্রমাণ করিয়েছি, আপনাকে প্রমাণ করে দেখাবো। কিন্তু তার জন্য আপনাকে কর্পোরেট করতে হবে, যেরকম আমরা বলবো সেরকম যাতে কথাগুলো শুনতে হবে। একদম। এবং তার পাশাপাশি সুগার নিয়ে আমরা কথা বলছিলাম। কিছুদিন আগে যেমন একটা বড় মহামারীর আমরা শিকার হয়েছিলাম, কোভিডের। তখন আমরা প্রচন্ড আতঙ্কিত ছিলাম যে একজনের থেকে আরেকজনের হয়ে যাচ্ছে, কোভিড এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে। কিন্তু একই রকমভাবে সুগার নিয়েও মনে হয় একটু আতঙ্কিত আমাদের থাকা দরকার, কারণ সুগারের পরিমাণ হু হু করে বাড়ছে। এবং এটা একটু ডাক্তারবাবু জানতে চাইবো যে সেভাবে মিষ্টি খেলাম না, তার মানে কি আমার টেনশন একটা বড় কারণ যে আমার সুগার হয়ে গেল? আমার থেকে কি আমার সন্তানের সুগার আসার প্রবণতা রয়েছে? দেখুন, মানুষ জন্ম নিয়েছে, জন্ম নেবার পর খাওয়ার জন্যই জন্ম নিয়েছে। যদি আমরা এই জীবনের মধ্যে যদি না খেতে পারি, তাহলে কখন খাবো? আপনি বলবেন এই পিঠের সময় এখন সংস্কৃতি সংক্রান্তি গেল, এই সময় যে পিঠে খাওয়ার সময়, এইরকম পায়েস খাওয়ার সময়, এইরকম যদি আপনি না খাবেন তাহলে কখন খাবেন? ঠিক আছে, সব কিছুই খাবেন, কিন্তু আমি কি বললাম, ব্যালেন্সকে ঠিক রাখতে হবে না? তো এই যে সুগারের সমস্যা কোনো রোগই নয়, আপনি সব কিছু খেতে পারবেন যদি আপনি এই সুগারের সমস্যা থেকে বার হতে পারবেন। তো
তো যে আমি আজকে কথাতে ছিলাম সুগার নিয়ে, তো দেখুন আমাদের প্যানক্রিয়াস বলে শরীরের মধ্যে একটা অর্গান আছে, তার যে বেটা সেলগুলো কী করে আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে সাপ্লাই করে। তো আমাদের ইনসুলিন যখনই ও সাপ্লাই করতে পারে না তখন কী হয়, আমাদের সুগার লেভেলটা বেড়েই যায়। তো এইবার বেড়ে গেলে কী হয়, আমার চিন্তিত করে আমরা ডাক্তার কাছে যাই, তারা কী করে আপনাকে সুগারে বড়ি দিচ্ছে, ইনসুলিন ট্যাবলেট দিচ্ছে, বা বাইরে থেকে ইনসুলিন নিতে বলা হচ্ছে, যার ফলে আমার সুগার নেমে যাচ্ছে, কিন্তু ছাড়ার পরই আবার বেড়ে যাচ্ছে। তো আপনাকে করতে কী হবে, কি যে ন্যাচুরাল সোর্স কী আছে ইনসুলিনে, আমি যে বাইরে থেকে ইনসুলিনের ট্যাবলেটটা নিচ্ছি বা ইনসুলিন নিচ্ছি, সেটা কি করে আমার শরীরের মধ্যে জন্ম নেবে, আগে কি করে হচ্ছিল, আজকে 10 বছর আগে তো আমার সুগার ছিল না, সেই সময় তো আমাকে ইনসুলিন দরকার পড়তো না, তো আজকে পড়ছে কেন, কেন কি আজকে আপনার প্যানক্রিয়াস বসে গেছে, আজকে আপনার প্যানক্রিয়াস কাজ করছে না। তো সেই জায়গায় যদি আপনি ওয়ার্ক করেন, সেই জায়গায় যদি আপনি কাজ করেন, তাহলে আগামী দিন আপনাকে বাইরে থেকে ইনসুলিন নিতে হবে না। তো আমরা কি করি, প্যানক্রিয়াসের চিকিৎসা করি, যার ফলে কী হয় ওনার ইনসুলিন তৈরি হতে চালু হয়ে যায়, আর যখন ইনসুলিন তৈরি হতে চালু হয়ে যাবে সুগার সমস্যা মিটে যাবে, আপনাকে সুগারে কোনো বড়ি খেতে হবে না, সুগারে কোনো আপনাকে ইনসুলিন নিতে হবে না, সুগার নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। একটু আগে যে রোগীজন ফোন করলেন আজকে কিডনির সমস্যা, ক্রিয়েটিনিনটা যে বেড়ে যাচ্ছে, এটা কিন্তু মেইন কারণ আমাদের হচ্ছে কিন্তু সুগার ডায়াবেটিস। একদম ডাক্তারবাবু, আমরা এই প্রসঙ্গে আবারও ফিরবো, তবে অনেকক্ষণ কেউ ওয়েট করছেন, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার দিদি, আমি যাদবপুর বলছি, অসীম হালদার। হ্যাঁ বলুন অসীম বাবু, কি প্রবলেম হচ্ছে? প্রবলেম বলতে গেলে আমার দেখাচ্ছি আমার একদিকে বাঁদিকে পা, ডান পাটার হাতটা মানে দেখা যায় মাঝে মাঝে খুব যন্ত্রণা করে। হ্যাঁ আচ্ছা, এটা বহুদিন ধরে হয়ে আসছে, মানে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে না, বহুদিন ধরে যদি হয়ে থাকে তো আপনি কোনো রিপোর্ট করেছেন বা কোনো ডাক্তারকে দেখিয়েছেন? রিপোর্ট করা হয়নি, ডাক্তার দেখিয়েছিলাম, হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছিলাম। না, যে কোনো প্যাথিতে আপনি ডাক্তার দেখান না কেন, কিন্তু তারা তো রিপোর্ট করা দরকার। আমাদের হু বলে দিয়েছে আপনি আগে জানুন আপনার ডায়াগনোসিস করে কি আপনার রোগটা কি। প্রথম যদি আপনার প্রেসক্রিপশন করা হয়, আমরা প্রথম কি লিখি, ডায়াগনোসিস, কি কারণের জন্য ওনার শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা হচ্ছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। আজকে থাইরয়েড থাকলে কি হয়, আমাদের বোন ডেন্সিটি কমে যায়, হার্টের জোর কমে যায়, তো যার ফলে কি হয় আপনার ব্যথা যন্ত্রণাটা হয়। ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমাদের ব্যথা যন্ত্রণা হয়, আরএ ফ্যাক্টর পজিটিভ হলে আমাদের ব্যথা যন্ত্রণা হয়, ইএসআর ইনফেকশন যদি বেড়ে যায় তাহলে আমার ব্যথা যন্ত্রণা হয়, সিআরপি যদি বেড়ে যায় তাহলে ইনফেকশন হলে আমাদের শরীরের মধ্যে ব্যথা যন্ত্রণা হয়। তো আগে আপনার সমস্যাটা কোথায়, রিপোর্টটা করে আগে ডায়াগনোসিস ঠিক করুন। প্রচুর এইরকম আমাদের পেশেন্ট আছে যারা দীর্ঘদিন ধরে এই সমস্যা নিয়ে ভুগছে, ব্যথা যন্ত্রণা নিয়ে, আজকে উল্টো পাল্টা ওষুধ খেয়ে কিডনি নষ্ট করছে। আগামী দিন ডায়ালিসিস করার জিনিসটা আরও বেড়ে যাবে, কেন কি যেই হিসাবে এখন মার্কেটের মধ্যে যে পেন কিলার ব্যবহার করা হয়, যার ফলে আমাদের কিডনি কিন্তু নষ্ট হচ্ছে। তো এইসব না করে প্রপার রিপোর্টে আসুন। আমি কোনো প্যাথিতে আমি ছোটো করি না, প্রত্যেক প্যাথিতে আমি সম্মান করি, দরকার আছে, কিন্তু সেই যে বললাম না, কিছু লোকের জন্যে প্যাথিকে বদনাম করা হয়। তো আপনি রিপোর্ট করান, আপনি আপনাকে বলবেন আপনি আমার কাছে আসুন, যেখানে আপনি চিকিৎসাটা করছেন সেখানে কিন্তু আগে রিপোর্ট করে জানুন আমার সমস্যাটা কি। আপনার অধিকার রয়েছে, ডাক্তারকে প্রশ্ন করুন কি আমার যে ব্যথা যন্ত্রণাটা হচ্ছে এটা কেন হচ্ছে, এর ফলে যদি আপনি ওষুধটা খাবেন তাহলে কিন্তু ভালো হবে, পেন কিলার খেলে ব্যথা কমে যাবে, কিন্তু আপনার ইউরিক অ্যাসিডটা নামলো না, ওই ব্যথা বডিটার যখন অ্যাকশন আছে তখন ঠিক আছে, অ্যাকশনটা যখনই শেষ হবে আবার ব্যথা চালু হয়ে যাবে। তো ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে তো ইউরিক অ্যাসিডকেই নামান, নেমে গেলে ব্যথা বড়ি আপনার খেতে হবে না, যে কারণের জন্য ব্যথা হচ্ছিল সে আপনার চলে গেছে। ঠিক আছে, তো এইটা দরকার আছে। আমি কি বললাম, প্রথম আজকে আমার জিনিসই ছিল ভাবতে হবে। যে কোনো রোগের জন্য আপনি যদি না ভাবেন তাহলে কিন্তু আগামী দিন আপনি ভালো থাকতে পারবেন না, আর আপনি দায়ী আছেন আপনার পরিবারকে নষ্ট করার। কি করে? কারণটা হচ্ছে যদি গাছ থাকবে তাহলে তো ফল হবে, তো গাছ যদি মরে যাবে তাহলে ফল কি করে হবে? কালকে আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, উনি 18 বছর ধরে ওনার সুগার রয়েছে, আর ওনার 22 বছরের মেয়ে, তার 3 বছর ধরে এত হাই সুগার উনি মেনটেন করতে পারছেন না, ফ্ল্যাকচুয়েট করছে। তো উনি বললেন কি আমি প্রচুর চিন্তায় আছি আমার মেয়েকে নিয়ে, কিন্তু উনি 18 বছর ধরে নিজের যে সুগার রয়েছে সেটা নিয়ে উনি চিন্তা নেই কেন? বলছে আমার তো বয়স হয়ে গেছে, আর কি লাগবে, বয়স হয়ে গেছে মানে আপনি যদি না থাকবেন তাহলে চিন্তা করবে কে মেয়েকে? আজকে আপনি যে ছিল এই যে হেরিডিটির সমস্যা, আপনার জন্য আপনার সন্তানকে নষ্ট হচ্ছে, ওনার সন্তান নষ্ট হচ্ছে, এই যে হেরিডিটির সমস্যা আসবে কেন? কেন কি আপনারা সবসময় সিমটমসে চিকিৎসা করে গেলেন, আর এই রোগকে যে পুষে রাখলেন এটা আপনি দায়ী আছেন, আজকে আপনার পরিবারকে আপনি নষ্ট করেছেন। তো নিজেকে আগে ঠিক করুন, আপনি যদি নিজে ঠিক থাকবেন তাহলে আপনি পরিবারকে ধরে রাখতে পারবেন, তাহলে আপনি ফ্যামিলিকে চালাতে পারবেন।
একদম ঠিক কথা, কারণ সুগার বা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, এটাও কিন্তু একটা জেনেটিক সমস্যা। আপনার থাকলে আপনার সন্তানের আসারও কিন্তু সম্ভাবনা প্রবল, তাই আপনাকেই ভালো থাকতে হবে, তবেই কিন্তু সন্তানকে আপনি রক্ষা করতে পারবেন। কে আছেন আমাদের সাথে? নমস্কার। নমস্কার ম্যাম। কে বলছেন? নমস্কার জানাই। নমস্কার। কে বলছেন? ওই তারাতলা থেকে লক্ষ্মীনাথ কইয়া, ছেলের জন্য একটু জানতে চাই। হ্যাঁ বলুন, ছেলের বয়সটা বলুন আর কি প্রবলেম বলুন। ছেলে 11 ক্লাস, মানে নাইটা খুব ব্যথা, আর পেটের নাইয়ের চারপাশে ব্যথা ব্যথা করছে। আচ্ছা, নাভির চারপাশে ব্যথা ব্যথা করছে। আচ্ছা, পেট পরিষ্কার হয়? হ্যাঁ, পেট পরিষ্কার হয়। আচ্ছা, খুব জাঙ্ক ফুড ফাস্ট ফুড বেশি খায়? হ্যাঁ, একটু তেলের খাবার বেশি খায়। হ্যাঁ, তো ওইটা বন্ধ করুন মা, কেন কি ওই কারণের জন্যই ওনার এই সমস্যাটা হচ্ছে। আপনি ডাক্তার দেখাবেন, সোনোগ্রাফি রিপোর্ট করাবেন, বেকার এত টাকা খরচা করবেন, আপনাকে বাড়িতে বসে আপনার উপায় আমি বলে দিলাম। উনি যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড খাচ্ছেন, যার কারণের জন্য কি হচ্ছে, ইনডাইজেশনের সমস্যা হচ্ছে। আর এই ইনডাইজেশনের জন্যে আজকে ওনার পেটের সমস্যা কিন্তু বাড়ছে, ব্যথা যন্ত্রণাটা হচ্ছে। কিছুই নেই, ওনাকে যতটা পারেন জাঙ্ক ফুড ফাস্ট ফুড থেকে দূরে রাখুন। রান্না করছেন তার মধ্যে তেল ঘি মশলাটা একটু কম ব্যবহার করুন, যাতে জল ওনাকে বেশি করে খেতে বলুন, আর উষ্ণ গরম জল, যখনই জল খাচ্ছে সবসময় উষ্ণ গরম জল খেতে চালু করুন। 50% রোগ আপনার ওখানে ভালো হয়ে যাবে। এবার যদি 50% না হয়, তাহলে আপনি এসে দেখা করুন আমাদের যে হসপিটালটা রয়েছে ঠিক শিশুমঙ্গল হসপিটালের উল্টো দিকে, সেখানে এসে দেখা করুন, যেখানে প্রতি বৃহস্পতিবার দিন ওপিডি হয়, যাতে উনি ভালো হতে পারবেন। নাহলে কি হবে, দেখুন আজকে বয়স ওনার কম, তো কম বয়সের জন্য আপনি এই যে মেনটেনগুলো করলে ঠিক হয়ে যাবে, কিন্তু এই জিনিসটাই যদি দীর্ঘদিন হয়ে যায়, তো আজকে গ্যাস্ট্রিক আলসার হওয়ার কারণ, আজকে পেটে ক্যান্সার, স্টমাক ক্যান্সার যে হিসাবে বাড়ছে, লিভার ক্যান্সার যে হিসাবে বাড়ছে, কারণটা কি? এত তো আগে ছিল না, এখনই কেন হচ্ছে? আমাদের নিজের লাইফস্টাইলটাকে আমরা মেনটেন করছি না। আমরা ছেলে, আপনি বলে হ্যাঁ স্যার ওটা তো খায়, কেন খায়? আপনি তাকে গাইড করলেন না কেন? তা আপনি মা হয়ে যদি নিজে সন্তানের জন্য যদি না ভাবেন, তাহলে সন্তানকে বুদ্ধি দেবে কে? গুরু বিনা দক্ষিণা নেই, তো গুরু তো দরকার আছে। গুরু যদি থাকবে তাহলে তো শিষ্য ভালো হবে। তো আপনি ওনার হচ্ছে গুরু, ওনাকে একটু গাইড করুন, আর যে কথাগুলো বললাম সেটা মেনটেন করুন, সুস্থ হয়ে যাবে উনি। একদম, মানে মা হিসেবে সন্তানকে ভীষণ ভালোবাসি, এটা খুব ভালো কথা, কিন্তু অন্ধভাবে ভালোবাসবেন না, কারণ আপনার এই অন্ধ ভালোবাসাই আপনার সন্তানের জীবন কিন্তু একেবারে শেষ করে দিতে পারে। আর তার পাশাপাশি ফোনে কি কেউ আছেন? না নেই। আমরা একটু সুগার বা ডায়াবেটিস নিয়ে আরেকবার একটু আলোচনা করব। অনেক ক্ষেত্রে ডাক্তারবাবু অনেককে বলতে শুনি, হ্যাঁ আমার সুগার বা ডায়াবেটিস আছে, তবে সেটা নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু জানি না কেন এখন আমার চোখের প্রবলেম আসছে, জানি না কেন নার্ভের প্রবলেম আসছে, জানি না কেন আমার কিডনিটা ঠিকঠাক কাজ করছে না, আমার হার্টটা ঠিকঠাক কাজ করছে না, মানে কেন করছে না? তার সেই রোগীরাই আজকে মানে দেখবেন হসপিটালের মধ্যে লাইন লাগিয়ে রয়েছে, আলাদা আলাদা, মানে বলা যায় কি, যাদের কাছে পয়সা থাকে না, পয়সা খরচা করবে কোথায়? তো দেখুন আমার কিডনির সমস্যা হলো, আমি নেফ্রোলজি কাছে যাবো, নার্ভের সমস্যা হলো, আমি নার্ভের ডাক্তারকে আলাদা দেখাবো। আরে আলাদা আলাদা আপনাকে ডাক্তারকে দেখাতে হবে না, আপনাকে আগে বুঝতে হবে এই রোগগুলো তৈরি হচ্ছে কোথায়। যে কথাটা বললেন কি আজকে সুগারের জন্য আমার এই যে সমস্যাটাগুলো, দেখুন সুগারের জন্য কিন্তু আপনার নার্ভের যে সমস্যাটা বাড়ে সেটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। চোখে যে সমস্যাটা বাড়ে সেটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এর সাথে সাথে আপনার কিডনির সমস্যাটা বাড়ছে, লিভারের সমস্যাটা বাড়ছে, হার্টের সমস্যাটা বাড়ছে। তো এই যে সমস্যাটা বাড়ছে তার জন্য আপনি আলাদা আলাদা যে ডাক্তারকে দেখাচ্ছেন, মূল কারণটা কোথায়, কী জন্যে আমার এই 5টা অর্গানগুলো ক্ষতি হলো, সেই জায়গাটা আপনি ধরুন। প্রথম আপনার টার্গেট আছে, আপনি সুগারকে ঠিক করুন। আপনার এই সমস্যাগুলোর জন্য চিন্তা করতে হবে না। সুগার যখন ঠিক হবে, আপনার নার্ভের সমস্যা এমনি মিটে যাবে, কিডনির সমস্যা এমনি মিটে যাবে, চোখের সমস্যা এমনি মিটে যাবে। কত ডাক্তারকে আপনি দেখাবেন? আপনার দরকার আছে রোগকে ধরুন আগে। রোগকে যদি আপনি ধরতে পারবেন, আগামী দিন আপনার শরীরের মধ্যে কোনো রোগই থাকবে না। একদম। কে আছেন এবার বলুন? নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি পাঁচকুড়া থেকে প্রতিমা দিন্দা বলছি। হ্যাঁ বলুন, কি প্রবলেম? বলছি আমার হচ্ছে যে পায়ে তো খুব ব্যথা হচ্ছে, আর দাঁতের ব্যথা। পায়ে তো ব্যথা হচ্ছে, তার জন্য ডাক্তার দেখিয়েছেন? হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে দেখিয়েছি, আমার হাঁটুর ব্যথা অনেক মানে কমে গেছে এখন। মানে ডাক্তারবাবুকে দেখিয়েছেন মানে আপনি কি কোনোদিন এনবিপি তে এসেছেন? হ্যাঁ, আমি মেসেটা দেখাই বি শর্মাকে। তো আচ্ছা, বি শর্মাকে দেখিয়েছেন, আপনার হাঁটু ব্যথা কমে গেছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই কমে গেছে। ভেরি গুড, এখন অনেকটাই ভালো আছে। আমার 1 মাসের সামনে বুধবার মনে এসে ডাক্তারবাবু দেখানোর প্রোগ্রাম আছে, মানে অনেক ওষুধ আছে, এবারে যাবো না পরের বারে যাবো সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা, কি হচ্ছে এখন, প্রবলেমটা কি হচ্ছে?
ডাক্তারবাবু এখন আমার ওষুধটা এখন খুব ভালো আছে, মানে আর একটু হালকা আছে, অনেকটাই কমে গেছে। অনেকটাই তার জন্য খুব খুব খুশি। বাহ, এই খুশিটাই তো সবথেকে বড় মূলধন আমাদের জন্য। খুব ভালো। মেয়েও অনেকটা কমে গেছে, আমার মেয়েও খুব হ্যাপি, খুব খুশি। বাহ, খুব ভালো, আপনার হাঁটু ব্যথা কমে গেছে, এটা গুড নিউজ আমাদের জন্য। হ্যাঁ, তার এখন হচ্ছে একটু দাঁতের বেলা একটু ব্যথা করছে আর তলি পায়ে একটু ব্যথা করছে। আচ্ছা, কিছুই নেই। আপনি উষ্ণ গরম জলটা খেতে চালু করেছেন কি না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো খাই ডাক্তারবাবু। উষ্ণ গরম জলটা খান, আর আগামী যে বুধবারটা ডেট আছে ওই ডেটে এসে দেখা করুন, যাতে আপনার কি প্রবলেমটা হচ্ছে সেটা আমি দেখে নেব। দেখার পর যদি কিছু প্রয়োজন হয়, কিছু মেডিসিন যদি দিতে হয় ওটা দিয়ে দেবো, বা আপনাকে কিছু লাইফস্টাইলের মধ্যে যদি কিছু চেঞ্জ করতে হয় সেটা আমি দেখে নেব। ঠিক আছে, ওটা নিয়ে আপনার চিন্তা নেই। ডাক্তার বলছি যে অনেকটাই ওষুধ আছে, আপনার যত জানি ফুল মাসে মাসে না ঠিক আছে, আপনার অনেকটাই ওষুধ আছে, ওই ওষুধটা কি শেষ করে যাব না ওটা থাকলে আর কোনো অসুবিধা নেই? কোনো অসুবিধা নেই, আপনি এমনিও এসে দেখা করতে পারেন, বা আপনি যদি শেষ হয়ে যায় তাহলে নেক্সট ডেট যে আছে নেক্সট ডেটে এসে দেখা করে নেবেন। ঠিক আছে, যেটা আপনার সুবিধা হবে সেটা আপনি করুন। একদম। একজন চিকিৎসক একজন মানুষের কাছে সত্যি ভগবান হয়, কারণ ভগবান নিজে এসে আপনাকে দেখা দিয়েছে না, এরকম খবর তো কখনো শুনিনি। তবে হ্যাঁ, ভগবানের মতন কাজ করেছে সেটা হতে পারে একজন চিকিৎসক শুধুমাত্র। এই যে আপনি বললেন যে আমার হাঁটু ব্যথা মারাত্মক রকম ভাবে ছিল, আমার হাঁটু ব্যথা কমে গিয়েছে, আমি ভীষণ খুশি, আমার মেয়ে ভীষণ খুশি। এবার একটা দাঁতের সমস্যা হচ্ছে, হাঁটুর সাথে দাঁতের সম্পর্ক নেই, তবে ডাক্তারবাবু কিন্তু বলেই দেবেন যে দাঁতের সমস্যার জন্য কিভাবে আপনি ভালো হবেন। তবে এটাই প্রশ্ন ডাক্তারবাবু, আমাদের এখানে অনেক ফোন আসে, তাদেরও খুব হাঁটুতে ব্যথা, তারা ভালো হচ্ছে না, শুনেছি তারা নাকি এখন এনবিপিতে আসেনি, মানে সে কারণেই কি ভালো হচ্ছে না? না না, আমি এটা বলবো না কি আপনি এনবিতে আসেনি সেই জন্য হয়নি। ব্যাপারটা হচ্ছে আপনার ডায়াগনোসিসটা ভুল আছে। আপনি কি করছেন, ওই ব্যথা যন্ত্রণা বড়িগুলো খাচ্ছেন, তাতে হবে না। আপনার রোগটাকে জানতে হবে কোন জায়গার সমস্যা। এনবিপিতে আসার আগে কি করি আমরা রিপোর্ট করাই, তো রিপোর্ট কি আছে পেশেন্টকে বোঝাই, পেশেন্টকে বোঝানোর পরে আমরা চিকিৎসাটা দিই, যার ফলে পেশেন্ট এমনি ভালো হয়ে যাবে। ঠিক আছে, তো সবসময় আপনাকে যেটা বারে বারে বলি, সিমটমসে কোনোদিন চিকিৎসা করবেন না, রোগের কারণটা জেনে ওই রোগের চিকিৎসা করুন, এই জন্য ভালো হবে। আমি কেন, যে কোনো ডাক্তার আপনার ভালো করতে পারবে যদি ডায়াগনোসিস যদি ঠিক থাকে। একদম। এবং সুগার বা ডায়াবেটিস নিয়ে যেহেতু কথা বলছি, আপনি 10 বছর 15 বছর ধরে বেশ কিছু মেডিসিন খাচ্ছেন, মেডিসিনের পরিমাণ কিন্তু আপনার কমছে না, সেটা কিন্তু বাড়ছে আপনার রোগের প্রবণতাও। ঠিক এখান থেকে রেহাই পেতে চাই ডাক্তারবাবু, এই প্রশ্নটা ওপাশ থেকে বহু মানুষ করছেন, তাদের জন্য কি অ্যাডভাইস থাকবে? না দেখুন, আমি তো প্রথম দিন থেকেই ওনার সুগারের মেডিসিন বন্ধ করে দিই। যেটা আমি দেখেছি, সুগারের মেডিসিন খেতে খেতে শরীরের মধ্যে একটা জায়গা করে নেয়, তারপরে বলে সুগারের ডোজটা বাড়াতে হবে, ইনসুলিন নিতে হবে। শেষ কোথায়? শেষ বলে কিছু নেই। আমরা কি করি, প্রথম দিনই ওনার সুগারের মেডিসিন বন্ধ, ইনসুলিন বন্ধ, ফার্স্ট ডে থেকে। এবার আপনি ভাববেন কি আমি যদি বন্ধ করে দিই আমার তো সুগার বেড়ে যাবে। না, কোনো চিন্তা নেই, আপনি পরের বার রিপোর্ট করান, রিপোর্টের মধ্যে বুঝতে পারবেন আপনার সুগার লেভেলটা একদম নর্মাল হয়ে গেছে। কি করে? আপনার যদি প্যাঙ্ক্রিয়াস যদি ঠিক হয়ে যায়, তো বললাম না প্যাঙ্ক্রিয়াস যদি ঠিক হয়ে গেল, সুগারের জন্য আপনি চিন্তা করছেন কেন? আমি কি বললাম, সুগার কোনো রোগ নেই, সুগারকে আমরা কোনো রোগই মানি না। আপনি মিষ্টি খাবেন না, সব কিছু খাবেন, কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে আগে চলে আসুন। মিষ্টি খেলে সুগার বাড়ে না, সুগার বাড়ে কেন? প্যাঙ্ক্রিয়াস যদি নষ্ট হয়ে যায়। আজকে টেনশন জন্য বলে মানুষ এই সুগারটা বাড়ে, কার টেনশন নেই? সবার টেনশন আছে। স্কুলে যখন বাচ্চা যাচ্ছে তার একটা টেনশন আছে, বড় হয়ে যাওয়ার পর প্রেম করছে তার একটা চিন্তা আছে, তারপরে বিয়ে করার পর তার একটা চিন্তা আছে, বাচ্চা হচ্ছে না। আজকে এই যে ইনফার্টিলিটি, সন্তান হয় না, আরে বাবা এটা নিয়ে কী চিন্তা? আমি প্রচুর এরকম পেশেন্ট পাই যারা ইনফার্টিলিটি সমস্যা করে, দেখা যাচ্ছে তাদের কিন্তু রয়েছে সুগার। সুগার থেকে সেক্সুয়ালের সমস্যা এত বেশি ভাগে বাড়ছে আপনাদের আইডিয়া নেই, যার কারণের জন্য আজকে ইনফার্টিলিটি সমস্যার জন্য কিন্তু সুগার দায়ী আছে। ঠিক আছে, তো সব কিছু ব্যালেন্স করা দরকার আছে। এই ব্যালেন্স নিয়ে যদি চলবেন, আগামী দিন আপনি সুস্থ থাকবেন। যিনি ফোনে আছেন তিনি প্লিজ আমাকে একটা মিনিট সময় দেবেন করে একটুখানি বলে রাখবো যে আপনারা কিন্তু কলকাতার ল্যান্সটাউন এবং কালীঘাটে কিন্তু চেম্বার পাচ্ছেন, এছাড়া কিন্তু আপনারা হাতিবাগান চৌমাথার একেবারে পাশে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। হাওড়ায় আপনারা কিন্তু শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে চেম্বার পাচ্ছেন। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আপনারা কিন্তু আমতলায় চেম্বার পেয়ে যাচ্ছেন, হেড অফিস মধ্যমগ্রাম, সেখানে সপ্তাহে 2 দিন সোম এবং শুক্র মূলত চেম্বার পাচ্ছেন, তাই ফোন করে কিন্তু আসবেন। কৃষ্ণনগর, বহরমপুর, দুর্গাপুর, আসানসোল, বর্ধমান, বীরভূম,
বাঁকুড়া, বোলপুর, জামশেদপুর সর্বত্র চেম্বার রয়েছে। ফোন করে জেনে নিন কত কত তারিখে ডেট রয়েছে। মেদিনীপুরের বন্ধুদের বলবো মেচেদা, হেরিয়া, খড়গপুর তিনটি চেম্বার মেদিনীপুরেতেই রয়েছে। একটু ফোন করে জেনে নেবেন কত তারিখে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডাক্তারবাবুদের। মালদা, শিলিগুড়ি, কোচবিহার, নর্থ বেঙ্গল ঘাসা বন্ধুদের জন্য বলবো এই চেম্বারগুলোতে যোগাযোগ করুন। এবং যারা একটু দূরের বন্ধু তারা ত্রিপুরায় যোগাযোগ করুন, আসামে যোগাযোগ করতে পারে, দিল্লিতে, মুম্বাইয়ে, বেঙ্গালুরুতে সর্বত্র চেম্বার রয়েছে। জাস্ট আপনাকে একটু ফোন করে তারিখটা কিন্তু জেনে নিতে হবে। আর যদি কোনো কারণে পেশেন্ট আসতে না পারে বা আপনার বাড়ির একদম কাছে চেম্বার পাচ্ছেন না, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, তারা সহযোগিতা করবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। একটু তাড়াতাড়ি বলুন সর্বাণী, কি প্রবলেম? আমার পিরিয়ড হলে অস্বাভাবিক পেটে ব্যথা হয়। বয়স কত তোমার? বয়স কত? 27 বছর। 27 বছর, পিরিয়ডস এর সময় অসহ্য পেটে ব্যথা হয়। আচ্ছা, ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। আনম্যারিড। আপনার সোনোগ্রাফি রিপোর্ট হয়েছে? পেটের ছবি তোলা হয়েছে? না হয়নি। আচ্ছা ঠিক আছে, আপনার বাড়ির পাশে যে চেম্বারটা রয়েছে সেই চেম্বারে এসে একটু ভিজিট করুন আর একটা ইউএসজি রিপোর্টটা করে নেবেন, সোনোগ্রাফি রিপোর্টটা করবেন। কেন কি এই বয়সে আজকে পিসিওডি হওয়াটা খুব কমন জিনিস, যে কারণের জন্য পিরিয়ডের সময় আপনাদের ব্যথা যন্ত্রণাটা হয়। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তা ব্যাপার নেই, এটা পুরোপুরি চিকিৎসা আছে, যেটা করলেন আগামী দিন আপনি সুস্থ হয়ে যাবেন। একদম। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।